স্ক্রিপ্টের ইয়েটা আমি সবসময় যেভাবে ক্লাসগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের জন্য স্লাইডস প্রোভাইড করব, প্লাস আমাদের যে কোডটা আমরা লিখবো সেই কোডটা একটা গিটহাব অ্যাকাউন্টে থাকবে, সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি ওই লিঙ্কটা মানে আমার যদি ওইটার কোনো লিঙ্ক আমি দিতে চাই আর কি, আমার কাছে যদি মনে হয় এই কোডটা আপনাদের দেওয়া উচিত, আর একদমই যদি জেনেরিক কোনো কোড হয় তাহলে তো ওইটা আপনারা ভিডিও দেখেই করে ফেলতে পারবেন। আর বড় বড় কোড হইলে অবশ্যই ওইটার লিঙ্ক কোড সহ আমি দিয়ে দিব আপনাদেরকে। আর স্লাইডস থাকবে প্রত্যেকটা ক্লাসে, যে স্লাইডস ধরে আমরা আহ, যাতে করে একটা এজেন্ডা মাফিক পড়া পড়তে পারি, যে আজকে আমাদের এতটুক পড়তে হবে, এটা যাতে এর ভিতরে যাতে আমরা পড়াটা ইয়ে করতে পারি, সময়ের ভিতরে যাতে আমরা কমপ্লিট করতে পারি ঠিক মতো। তার কারণে আমরা একটা স্লাইডের ভিতরে এই জিনিসটাকে রাখবো। স্লাইড আর কোড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে রিসোর্স সেকশনে। ওস্তাদের যে রিসোর্স সেকশন, ওখানে মডিউল ওয়াইজ এগুলি আপলোড করা হবে। আচ্ছা, আর ক্লাসের মধ্যে আমি যখন পড়াবো তখন আপনাদের মাথায় অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। যদি কোশ্চেন এসে থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন। আমি একটা টপিক শেষ করার পরে আমি দেখবো, তারপরে আমি আপনাদেরকে বলতে বলবো, তখন আপনারা এক এক করে কোশ্চেন করতে পারেন। আর ক্লাসের শেষে আমরা পুরা যে ক্লাসে কি কি শিখলাম ওইটা আরেকবার রিক্যাপ হবে, সো শেষেও আপনারা কোশ্চেন করতে পারেন। আর চ্যাট বক্সেও আপনারা কোশ্চেন করতে পারেন, আমি এক একটা টপিক পড়ানোর পরে চ্যাট বক্স দেখে রিপ্লাই দিয়ে দিব। আর কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কোশ্চেন করবেন, এটাই লাইভ ক্লাসের হচ্ছে ফান, যে আপনি আমার ডাইরেক্ট কোশ্চেন করতে পারবেন। আপনি কোনো বিষয় যদি আবার জানতে ইচ্ছা হয় আপনি আবার আমাকে বলবেন, আমি আবার ওটা রিক্যাপ করব। ঠিক আছে? তার আগে আরেকটা কোশ্চেন আপনাদের কাছে জানার ছিল, যে আপনাদের ডে টু ডে প্রোগ্রামিং এর জন্য আপনারা কোন কোড এডিটর ইউজ করেন আর কোন ব্রাউজার ইউজ করেন, এটা আমাকে একটু চ্যাট বক্সে জানান, সো দ্যাট আমরা সবাই সেম পেজে থাকি। কে কোন কোড এডিটর এবং ব্রাউজার ইউজ করেন ডেভেলপমেন্টের জন্য? বাসেদ ভাই হচ্ছে ভিএস কোড, ইস্তেমাম ভাই ভিএস কোড ক্রোম, ভিএস কোড ভিএস কোড, তাজুল মাহমুদ ভাই জান্নাতুল ফেরদৌস ভিএস কোড গুগল ক্রোম। আচ্ছা, ভিএস কোড, ঠিক আছে, ওকে, ঠিক আছে। কার্সর ইউজ করেন কেউ? আপনাদের ভিতরে কার্সর কে কে ইউজ করেন? কার্সর নাই কেউ না? আচ্ছা, এমনি কার্সর সম্পর্কে জানেন কেউ, যে কার্সর কি? সাকিব উদ্দিন ভুঁইয়া, আচ্ছা, ঠিক আছে। মানে উম, আচ্ছা, বেশিরভাগই নো বলতেছে। কার্সর সম্পর্কে যদি না জেনে থাকেন আপনারা নো লিখেন, তাহলে আমি কার্সর নিয়ে একটু বলি, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস বর্তমান সময়। আমরা যেহেতু এআই এর যুগে আছি, তো কার্সর সম্পর্কে আমাদের জানতে হবে। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন আপনারা সবাই? এটা তো জানার কথা। চ্যাট জিপিটি তো মোটামুটি সবারই ইউজ করার কথা। হুম, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে এই জিনিসটা আগে পরিচয় করা দিই, কার্সরকে। কার্সর কি? গুগলে আপনারা সবাই কার্সর সার্চ দেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হুম। কার্সর হচ্ছে বেসিক্যালি একটা এআই কোড এডিটর। ঠিক আছে? আচ্ছা, আমার এখানে লগ ইন করা তো এই জন্য বারবার এজেন্টসে নিয়ে যাচ্ছে। আমি যদি শুধু কার্সর লিখে সার্চ দিই তাহলে আপনাদের ইয়ে হবে, এটা লগ ইন করা দেখে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, কার্সর হচ্ছে বেসিক্যালি একটা এআই কোড এডিটর, যার ভিতরেই বিল্ট ইন এজেন্টস আছে। ঠিক আছে? এখন এজেন্টস কি? এজেন্টস হচ্ছে বেসিক্যালি, এটা আপনাদের এখন দরকার নেই কারণ আপনারা এখনো আমরা যেহেতু আমরা যখন কোনো জিনিস শিখবো নতুন, তখন আমরা এই এজেন্ট গুলাকে ইউজ করব না। আমরা কখন ইউজ করব? যখন আমরা একটা টেকনোলজি সম্পর্কে পুরোপুরি শিখে ফেলবো, একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে
কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কে আমি যখন একটা পুরোপুরি ইয়ে চলে আসবে, ক্যাপাবিলিটি চলে আসবে যে আমি না দেখে লিখতে পারি, না দেখে আমি প্রবলেম সলভ করতে পারি, তখন আমরা এই ধরনের এআই এজেন্টস গুলাকে ইউজ করবো আমাদের প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা লাইন আমরা যখন নিজের হাতে লিখি তখন তো আমাদের অনেক সময় ব্যয় হয়। তো এই জিনিসগুলা এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে মানে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। এআই এজেন্ট সফটওয়্যার কোম্পানিতে যারা জব করে তারা এটা ভালো মতো বুঝবে যে এআই এজেন্টস এর কত ব্যবহার হচ্ছে। চ্যাট জিপিটি হচ্ছে আপনাকে কোড লিখে দিবে, ঠিক আছে, সেই কোডটা আপনাকে কপি করে আপনার ফাইলের ভিতরে ঢোকাতে হবে, এরপরে আপনার ওইটা কাজ করবে। আর এআই এজেন্টস হচ্ছে আপনার কোড এডিটরের ভিতরেই এআই থাকবে, এজেন্টস থাকবে, এবং আপনি যেই ইনস্ট্রাকশন দিবেন, যেই কমান্ড প্রম্পট দিবেন, সেইভাবেই সে ফাইল নিজের থেকে তৈরি করবে, ফোল্ডার নিজের থেকে তৈরি করবে, এবং কোডও নিজেই লিখবে। ঠিক আছে, তবে ওর ভিতরে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, বাগস থাকতে পারে। ও হচ্ছে ইয়ে হয়ে যেতে পারে, আপনার কি বলে এটাকে, ও ও, আহ, তাল বেতাল হয়ে যেতে পারে, ও দিক হারায় ফেলতে পারে, উল্টাপাল্টাও কোড দিতে পারে, এই জন্য পুরোপুরি ওর উপর ট্রাস্টও করা যায় না। তবে আপনারা ডে টু ডে লাইফের যদি প্রোডাক্টিভিটি বুস্ট করতে চান, আপনারা কার্সর কোড এডিটরটাকে ইউজ করতে পারেন। এটা বর্তমানে অলমোস্ট সব সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপাররা ইউজ করতেছে প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য। এবং আমাদের অফিসেও আমরা সবাই বেশিরভাগই কার্সরই ইউজ করি। প্লাস আপনার ভিএস কোড যারা ইউজ করেন, ভিএস কোডের ভিতরেও আপনার এআই এজেন্ট আছে। এটা হচ্ছে গিটহাব কো পাইলট বলে ওটাকে। কো পাইলট আপনারা ইউজ করতে পারেন। কো পাইলটের একটা এক্সটেনশন আছে, আমি বলে দিই, এই যে ভিএস কোড, এটা যদি আমরা অন করি, এখানে যদি আমরা ইয়েতে যাই, এক্সটেনশনে যাই, এক্সটেনশনে গিয়ে যদি আমরা লিখি কো পাইলট, এই যে গিটহাব কো পাইলট, এটা হচ্ছে আপনার বিল্ট ইন এআই এজেন্টস। আপনার এই ভিএস কোডের ভিতরে একটা চ্যাট সেকশন চলে আসবে, চ্যাট জিপিটির মতো, যেখানে আপনি চ্যাটে বিভিন্ন জিনিস লিখলে ওই ইনস্ট্রাকশন ফলো করে আপনার কোডের ফাইলের ভিতরে ওই এগুলো এক্সিকিউট করবে। আপনার ফাইল যদি তৈরি করা লাগে তৈরি করবে, ফোল্ডার তৈরি করা লাগলে তৈরি করবে, কোড লিখা লাগলে কোড লিখবে। কিংবা আপনি যদি এআই এজেন্ট ইউজ না করে চ্যাট জিপিটির মতো এটাকে ইউজ করতে চান, আপনি নিজে কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার দিবে, তখন আর ও নিজের থেকে কোড নিজে লিখবে না, ও হচ্ছে আপনাকে সাজেশন দিবে যে এটা লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে, এইভাবে এই জিনিসটা করা যেতে পারে। তো মেইন কথা হচ্ছে কোড এডিটরের ভিতরে এই এআই এজেন্টস গুলা কি করে, আপনার পুরো কোড বেস গুলার, কোড বেজের একদম কোড বেজের যত ফাইল আছে সবগুলা ফাইল ও ইন্ডেক্স করে, ইন্ডেক্স করে ও জানে যে কোন ফাইলের ভিতরে কোন কোড লেখা আছে। যার কারণে ও আপনাকে বেস্ট একটা ডিসিশন দিতে পারবে, কারণ ও পুরো কোড বেসটা সম্পর্কে জানে। আপনি এই ফাইলস এর ভিতরে যে ফাইলগুলোকে রাখবেন, সেই ফাইলগুলা এআই এজেন্ট জানে যে কোনখানে কি কোড লেখা আছে, কোন ফোল্ডারের ভিতরে কোন কোড লেখা আছে। তো আপনি যখন প্রম্পট গুলা দিবেন, সে ওইভাবে আপনাকে কোড গুলাকে এক্সিকিউট করে দিবে, কোড গুলা লিখে দিবে। আর চ্যাট জিপিটি যেটা করে, চ্যাট জিপিটি হচ্ছে জাস্ট একটা চ্যাটিং অ্যাপ্লিকেশনের মতো। ওকে আপনি যতটুকু দিবেন ও ততটুকু সম্পর্কে ধারণা রাখে, ও ওইটার উপরে আপনাকে অ্যান্সার দেবে, এবং পুরা কোড বেস তো আপনি ওকে দিতে পারতেছেন না। সো পুরা কোড বেস সম্পর্কে ওর কোনো ধারণা নেই, ও হচ্ছে আপনাকে ঠিকভাবে ওরকম অ্যান্সার দিতে পারবে না যেভাবে এই এআই এজেন্টস গুলো আপনাকে দিবে। তো এই প্রোডাক্টিভিটি টুলটা এখন বর্তমান সময় যেহেতু প্রযোজ্য এবং সবাই এটা ব্যবহার করে, সো আমি মনে করলাম আপনাদের এটা জানানো উচিত ফ্রম ডে ওয়ান, যাতে করে আপনারা অন্যদের থেকে পিছায় না থাকেন এবং আপনারা যাতে এটা ইউজ করেন। যারা ভিএস কোড ইউজ করেন তারা এই গিটহাব কো পাইলটকে ইউজ করবেন এক্সটেনশনটা, এবং যারা কার্সর ইউজ করবেন তারা তো বিল্ট ইন পাবেনই, সো এটা কার্সরটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কার্সর বেসিক্যালি ভিএস কোডেরই আরেকটা ভার্সন। অন্যরা এটা তৈরি করছে, ভিএস কোড তো একটা ওপেন সোর্স সফটওয়্যার, এর কোডটা হচ্ছে আপনার ওপেন সোর্স গিটহাবে পাওয়া যায়। তো এই ভিএস কোডের কোডটাকেই ফর্ক করে আরেকটা ইয়ে তৈরি করছে, আরেকটা কোম্পানি নতুন আরেকটা কোড এডিটর তৈরি করছে, যার ভিতরে এই এআই এজেন্টস গুলাকে তারা ইন্টিগ্রেট করে দিচ্ছে। ঠিক আছে, সো এটা বলতে পারেন ভিএস কোডই, কিন্তু উইথ এআই এজেন্টস। এবং ভিএস কোডের মতোই দেখতে, ভিএস কোডে আপনি যে যে এক্সটেনশন ইউজ করতেছেন ওই এক্সটেনশন গুলোই কার্সরেও ইউজ করতে পারবেন, ওই একই জায়গা থেকে ডাউনলোড হবে। এবং আমি যদি কার্সরটা অন করি, এটা অন হোক,
অন হচ্ছে না কেন? বাসেদ ভাই জিজ্ঞেস করছে শুড উই ডাউনলোড টু। এটা আপনার প্রেফারেন্স, আপনি ভিএস কোডেও কোড করতে পারেন, কার্সরেও করতে পারেন। আমি কার্সর প্রেফার করি। কার্সরে আমি বর্তমানে কোড করি। আগে আমি ভিএস কোডেই করতাম, কিন্তু কার্সরে আপনার কোড করে মজা বেশি। সো আমি কার্সরে কোড করি বর্তমানে। তবে ভিএস কোড ইউজ করতে পারেন, যার যেটা প্রেফারেন্স। একই জিনিস আপনাদের ইয়ে, ভিএস কোডের মতোই, খালি এক্সট্রা এখানে এই যে এআই এজেন্টস আছে, এখানে আপনি হচ্ছে এআই এজেন্টস এর সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, কোডিং করার সময় আপনি চ্যাটিংও করতে পারবেন এআই এজেন্টের সাথে, চ্যাট জিপিটিতে যেভাবে চ্যাট করেন ওইভাবে চ্যাট করতে পারেন। আমি যদি একটা ডেমনস্ট্রেশন দেখাই, একটা ছোট ডেমনস্ট্রেশন। আমি আগে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি। যেহেতু আমরা আজকে জাভা স্ক্রিপ্টের কোড লিখবো, তো আমি একটা ফোল্ডার তৈরি করি, নাম দিয়ে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, আর এই জাভা স্ক্রিপ্টের ফোল্ডারটা আমি কার্সর দিয়ে ওপেন করি। ঠিক আছে, এখন আমার এই জাভাস্ক্রিপ্টের ফোল্ডারটা কার্সরে চলে আসছে। এআই এজেন্টটা কিভাবে ব্যবহার করতে হবে, আপনি এখানে যদি লিখেন ক্রিয়েট এ সিম্পল এইচটিএমএল ফাইল। ঠিক আছে, একদমই সিম্পল একটা এইচটিএমএল ফাইল যদি আপনি ওকে তৈরি করতে বলেন, তারপরে যদি আপনি এন্টার প্রেস করেন, ও আপনাকে একটা এইচটিএমএল ফাইল তৈরি করে দিবে। চিন্তা করতেছে। ইন্টারনেট একটু স্লো হওয়াতে এটা স্লো কাজ করতেছে। ইন্টারনেট যত ফাস্ট হবে তত ফাস্ট কাজ করবে। হুম, এই যে আই উইল ক্রিয়েট এ সিম্পল এইচটিএমএল ফাইল ফর ইউ ইন ইউর জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস, সরি। নেটটা অনেক স্লো মনে হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি ইন্টারাপ্ট হচ্ছে ইন্টারনেটের কারণে? নেট দেখতেছি অনেক স্লো। আচ্ছা, কথা ক্লিয়ার না? আচ্ছা, আমি আরেকবার তাহলে রান দিই। সাউন্ড ক্লিয়ার, আচ্ছা। স্যার ওই ভিএস কোডে কিভাবে গিট হাবটা করছিলেন ওইসব একটু নেট ডিস্টার্ব করছে, একটু আবার দেখাতেন। আচ্ছা, আমি এটা ইয়ে করে নিয়ে এরপর গিটহাবটা দেখাচ্ছি। আমার এখানে এই যে কানেকশন ফেল বলতেছে। একটা মিনিট। হয়তো কোনো সার্ভারের ইস্যু হয়েছে ওদের, এটাও হইতে পারে, সার্ভারের সাথে কোনো ইয়ে হচ্ছে। আচ্ছা, গিটহাব দিয়ে আমি আগে দেখাই তাহলে, এটা তো একটু ওয়েট করি। কার্সরের এটা গিটহাবেও আপনারা যখন জাভাস্ক্রিপ্টের কোড প্র্যাকটিস করবেন, এরকম একটা ফোল্ডার তৈরি করে নেবেন জাভাস্ক্রিপ্টের, তৈরি করে নিয়ে এটাকে সিম্পলি যদি আমরা ভিএস কোডে ড্র্যাগ করি, ফোল্ডারটা চলে আসবে। ফোল্ডারটা চলে আসার পরে এখানে এই যে আমি এই এক্সটেনশনটা যেটা ইনস্টল করতে বললাম, কার ইয়ে গিটহাব কো পাইলট, এখানে এক্সটেনশনে যাবেন। এখানে যদি কো পাইলট লিখে সার্চ দেন, এই যে গিটহাব কো পাইলট, ঠিক আছে, গিটহাবের এটা, গিটহাবের তৈরি ইওর এআই পেয়ার প্রোগ্রামার। ঠিক আছে, আপনার সাথে আপনাকে কোডিং এ হেল্প করবে। তো এইরকম একটা চ্যাট বক্স চলে আসবে ডান দিকে। এটা চাইলে হাইড করা যায়, আবার নিয়ে আসা যায়, এখানে টগল বার আছে। তো এখানে আসলে এখানে কথা বলতেছে বিল্ড উইথ এজেন্ট মোড। ঠিক আছে, আপনি এই এজেন্টকে যেটা বলবেন এখানে সিলেক্ট করা যায়, এজেন্ট, আস্ক, এডিট।
আস্ক মানে হচ্ছে আপনি যখন আস্ক ইউজ করবেন তখন ও চ্যাট জিপিটির মতো জাস্ট আপনার সাথে কথা বলবে। আর যখন এজেন্ট সিলেক্ট করবেন তখন কিন্তু ও আপনার হয়ে কাজ করে দিবে। ঠিক আছে, আপনার হয়ে ও কাজগুলো করে দিবে। আর যখন আস্ক সিলেক্ট করবেন তখন হচ্ছে ও জাস্ট চ্যাট জিপিটির মতো আপনি যেই কনটেক্সটে কথা বলবেন আপনার রিপ্লাই দিতে থাকবে। কার্সরও সেম, আপনার এখানে এজেন্ট সিলেক্ট করলে ও আপনার কাজ করে দিবে, আস্ক সিলেক্ট করলে ও আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, ব্রেনস্টর্মিং করবে। তো এই দুই জায়গাতেই এখানে যদি আমি লিখি যে ক্রিয়েট এ সিম্পল এইচটিএমএল ফাইল, দিয়ে এন্টার প্রেস করি, দেখি এটা কাজ করে কিনা। ও, এটা আমার ওই লিমিট রিচ হয়ে গেছে এখানে। ভিএস কোড এটার এটার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফ্রি ভার্সনের লিমিটেশন থাকে। ঠিক আছে, তো এই গিটহাব কোপাইলটে আমার লিমিটেশন শেষ এই মাসের জন্য। প্রত্যেক মাসে আপনাকে একটা লিমিটেশন দিবে, কোটা থাকবে। তো ওই কোটার বা লিমিটেশন যদি শেষ হয়ে যায় তখন আপনি আর ওই মাসে কিছু করতে পারবেন না। মান্থলি লিমিট আমারটা শেষ হয়ে গেছে, সো এখানে আমি কিছু করতে পারবো না। আপনারা এইভাবে আপনাদেরটা ইউজ করতে পারবেন। আপনারা যদি ব্যবহার না করে থাকেন, আপনাদের প্রত্যেক মাসে মেসেজের লিমিট দিবে ফ্রি ভার্সনে। আর যদি পেইড ভার্সন নিতে চান, $10 আছে, তারপরে $20 আছে। ওটা আপনার মেসেজের লিমিটেশনটা বাড়ায় দেয় ভিএস কোডে। কার্সরও এরকম লিমিটেশন আছে, মেসেজের লিমিটেশন থাকবে পার মান্থ। তো ওই রকম ভাবে আপনাকে খরচ করতে হবে ফ্রিটা যদি ইউজ করতে চান। আর পেইড ইউজ করলে হচ্ছে আনলিমিটেড দিবে। তো ভিএস কোডে আপনারা এটা দেখে নেন, আমার এটা লিমিটেশন শেষ, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবেই। চ্যাট বক্সে আপনি এভাবে লিখলে এজেন্ট যদি সিলেক্ট করা থাকে এজেন্ট আপনার হয়ে কোডিং করবে, আর যদি আজকে সিলেক্ট করেন আপনি তাহলে ওর সাথে কথা বলতে পারবেন। কিন্তু আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, যখন আমরা বিগিনার লেভেলে থাকবো, বেসিক্স গুলা প্র্যাকটিস করব, আমরা এআই এজেন্টস ইউজ করব না। আমরা এআই এজেন্টস ইউজ করব যখন আমাকে কোনো কিছু বানাইতে হবে, যেখানে আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, আমাকে অল্প সময়ে ডেডলাইন রিচ করতে হবে। ওই সময় আমরা হচ্ছে এগুলাকে ইউজ করব। বাসেত ভাই জিজ্ঞেস করছে, ইজ ইউজিং এআই অ্যাসিস্ট্যান্ট হোয়াইল লার্নিং এ গুড আইডিয়া? এটা নিয়ে আমি কথা বলতেছি যে এআই এজেন্ট দিয়ে আমরা কোড করাবো না। আমরা ওর সাথে কথোপকথন করব, ওর সাথে কথা বলবো, কথা বলে ওর সাথে আমরা আরো বেশি কিছু জানার চেষ্টা করব ওর থেকে। ঠিক আছে, ওকে দিয়ে আমরা এই মুহূর্তে কোড লিখাবো না এট দিস লেভেল, বিগিনার লেভেলে। কিন্তু যখন আমরা জবে চলে যাব কিংবা কোনো অ্যাপ রিলিজ করব, কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আবার আমাদের এআই এজেন্ট না ব্যবহার করলে হবে না। আপনি যদি এআই এজেন্ট না ব্যবহার করেন আপনি আবার অন্যদের থেকে পিছিয়ে যাবেন। সো আমাদের এটার ইউজ কেসটা বুঝতে হবে। যখন আমি বিগিনার লেভেলে থাকবো, আমি এই এআই এজেন্টস বলেন, চ্যাট জিপিটি বলেন, যে কোনো এআই বলেন, সেটাকে ব্যবহার করব লার্নিং এর জন্য। তার সাথে আমি কথা বলবো, কথা বলে আরো বিস্তারিত জানবো টেকনোলজিটা সম্পর্কে, আরো ডিটেলসে জানবো, সহজ ভাষায় আরো কিভাবে বোঝা যায়, এক্সপ্লেনেশন দিয়ে, আরো এক্সাম্পল দিয়ে। সেই কাজে আমি এআই কে ব্যবহার করব। কিন্তু যখন আমি এই বিষয়টা সম্পর্কে জানি, এটাতে আমি কোনো কিছু তৈরি করব, আমি অনেকদিন ধরে তৈরি করতেছি এবং আমাকে আরো দ্রুত এটাকে ডেলিভারি করতে হবে, তখন আমি এআই দিয়ে কোড লিখাবো। ঠিক আছে, এআই এর ব্যবহারটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, নিচে যেভাবে ব্যবহার করবেন ওইভাবে আপনার কাজে আসবে। বিগিনার লেভেলে যদি আপনি এআই দিয়ে কোড লিখান তাহলে আপনি কোড লিখতেই পারবেন না। ঠিক আছে, আপনার ফান্ডামেন্টাল ক্লিয়ার হবে না, আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করা হবে আপনি অ্যান্সার করতে পারবেন না, কারণ আপনি তো এআই দিয়ে কোড লিখাইছেন। এই জন্য আমি একদম শুরুতে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি যে দেয়ার আর এআই এজেন্টস, কিন্তু সেগুলা ব্যবহার আমরা করব যখন আমরা এই পুরো বিষয়টার উপরে দক্ষ হয়ে যাব তখন। ঠিক আছে, এবং আমরা যখন বিগিনার লেভেলে থাকবো আমরা ফান্ডামেন্টাল শিখার প্রতি জোর দিব। ওই জায়গাটাতে আমরা এআই ব্যবহার করব শিখার কাজে, কোনো কোড লিখাবো না ওইটাকে দিয়ে। আমাদের যে কুইজ গুলা থাকবে, অ্যাসাইনমেন্ট গুলা থাকবে, সেই অ্যাসাইনমেন্ট কুইজ গুলো আমরা চেষ্টা করব নিজে থিওরিটা বুঝে নিজের থেকে অ্যান্সারটা দেওয়ার। আমি যদি মার্কস কমও পাই আমি নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি যদি গুগলে সার্চ দিই, চ্যাট জিপিটিতে সার্চ দিই, অ্যান্সার তো আমি ইজিলি পেয়েই যাব। কিন্তু ওইটা করলে যেটা হবে, নিজের সাথে বেইমানি হবে, নিজের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হবে না। পরবর্তীতে যেটা হবে, আপনি যখন চাকরিতে যাবেন, আপনাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করা হবে, আপনি তখন ফান্ডামেন্টাল থেকে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য এআই এর ইউজ কেসটা আপনাকে
অনেস্টলি করতে হবে, কারণ এই পুরা জিনিসটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে ইউজ করতেছেন। তো এই জিনিসটা আপনাদের সবার মাথায় রেখেন। আর এটা আপনাদেরকে দেখালাম, যারা হচ্ছে কার্সরের ইয়েটা ইনস্টল করতে চান ডাউনলোড করে নেন, কার্সর লিখে সার্চ দিয়ে। আর গিটহাব কোপাইলট যদি ইউজ করতে চান এক্সটেনশন নামায় নেন। আর আমি হচ্ছে কার্সরটা ইউজ করি, কারণ আমাদের ডেইলি অনেক ডেডলাইন ইয়ে করতে হয়, কভার করতে হয়, অনেক কাজ করতে হয়। সো অবশ্যই আমাদের এআই এজেন্সি ইউজ করতে হয়। আমরা কার্সরে কোডিং করি, একই জিনিস একইভাবে সবকিছু কাজ করে। সো এমন না যে আমি কার্সরে কোড করলাম ওইটা ভিএস কোডে কাজ করবে না। আপনারা কার্সরে আমি যে কোডটা করব, যে কোডটা আমি গিটহাবে পুশ দিব, ওইটা আপনাদের ভিএস কোডে আপনারা রান করতে পারবেন। আর একটা সফটওয়্যার হচ্ছে ইউজ করেন আপনারা, যেহেতু আমি ভিএস কোড এই গিটহাবে আমি কোড আপলোড দিব। সো গিটহাবে অনেকে টার্মিনালে কোড লিখতে পারেন না, কমান্ড লিখতে পারেন না, সরি, টার্মিনাল দিয়েও গিটহাবের কমান্ড লেখা যায়। তো ওইটা যারা ইয়ে না, যাদের কাছে নতুন, তারা হচ্ছে এই গিটহাব ডেস্কটপ সফটওয়্যারটা নামাই নেন। এক্সকিউজ মি। গিটহাব ডেস্কটপটাও আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, গিটহাব ডেস্কটপ লিখে সার্চ দিলেই হবে। এটা বেসিক্যালি আপনাকে একটা জিইউআই দিবে, যেখানে আপনি হচ্ছে ভিজুয়ালি দেখতে পারবেন যে আপনি কি পুশ করতেছেন গিটহাবে, কিংবা কি ক্লোন করছেন, কি কোথা থেকে আপনি ইয়ে করতেছেন। ঠিক আছে, এই কমিট করা এই যাবতীয় জিনিসগুলো যেগুলো আমরা টার্মিনালে লিখি গিটহাবের, সেই জিনিসগুলো আপনি এই গিটহাব ডেস্কটপে ইয়েও করতে পারবেন। এখানে আপনি জিইউআই এর মাধ্যমে আপনি ভিজুয়ালি দেখে কাজগুলা করতে পারেন। ধরেন আপনি, আই এম লার্নিং গিট ব্যাশ নাও, ঠিক আছে, সমস্যা নেই, গিট ব্যাশ শিখেন। আমি মূলত গিটহাবে হচ্ছে ইয়ে করব। আর গিট ব্যাশ দিয়ে আপনি যদি ইউজ টু হন, গিট ব্যাশে টার্মিনাল, গিট ব্যাশে যদি কমান্ড লিখতে আপনি ইউজ টু হন, লিখেন, সমস্যা নাই। ওটাও ভালো, গিটহাবে গিটেরই ওইটা। ঠিক আছে, এখানে গিটহাব ডেস্কটপে আপনি যাবেন, গিয়ে ডাউনলোড গিটহাব ডেস্কটপ করে এই যে উইন্ডোজের এটা ডাউনলোড করে নেবেন, যে সেট আপ দিয়ে নেবেন, তাহলে এরকম একটা সফটওয়্যার পাবেন যেটা গিটহাবের তৈরি। এবং এখানে আপনার যেসব প্রজেক্ট গুলো আপনি কমিট করে রাখছেন, সেই প্রজেক্ট গুলো দেখতে পারবেন। আবার প্লাস আপনি গিটহাব থেকে কোনো প্রজেক্ট যদি ক্লোন করতে চান, ফাইলে গিয়ে আপনি হচ্ছে ক্লোন রিপোজিটরিতে গিয়ে এখানে যদি লিঙ্কটা দিয়ে দেন, ওই প্রজেক্টটা আপনি ক্লোন করে আপনার পিসিতে নিয়ে আসতে পারবেন। কিংবা আপনি যদি কোনো নতুন প্রজেক্ট তৈরি করতে চান, রিপো ক্রিয়েট করতে চান, এখান থেকে নিউ রিপোজিটরিতে গিয়ে আপনি হচ্ছে রিপোজিটরি তৈরি করতে পারেন, গিটহাবে পুশ করতে পারবেন। এজিএম শাহ আলম ভাই লিখছে, কার্সরের লিমিট শেষ হলে বাকি কাজ ভিজুয়াল স্টুডিওতে করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি কার্সরে যে কোড রান করতে পারবেন, আপনি ভিজুয়াল স্টুডিও কোডেও সেম কোড রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা একই জিনিস, আমি তো বললাম কার্সর হচ্ছে বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও কোডেরই ফর্ক করে আরেকটা ভার্সন তৈরি করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা, যেহেতু আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেল সফটওয়্যারে, যে আমরা কি কি সফটওয়্যার ইউজ করব, আর ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোম ইউজ করব অবভিয়াসলি। গুগল ক্রোমের ডেভ টুল খুবই ভালো। সো রিয়াক্টের জন্য গুগল ক্রোম বেস্ট। সো গুগল ক্রোম আমরা ইউজ করব। কোড এডিটর হিসেবে আমরা ভিএস কোড অথবা কার্সরকে ইউজ করতে পারি। আর গিটহাব ডেস্কটপটা, যারা হচ্ছে টার্মিনালে গিটের যে কমান্ড গুলা লিখতে পারেন না, তারা হচ্ছে ভিজুয়ালি গিটহাব ডেস্কটপটা ইউজ করতে পারেন। এখানে ভিজুয়াল ইন্টারফেস আছে, এটা দিয়ে আপনাদের কাজগুলো করতে পারেন। প্লাস গিটহাবের বেসিক্স ভিডিও ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন যে গিটহাব কিভাবে ইউজ করতে হয়। এই জিনিসটাও খুবই জরুরি, বিশেষ করে যারা ক্যারিয়ার এই ফিল্ডে করতে চান, তাদের জন্য গিটহাব কিন্তু খুবই এসেনশিয়াল। গিটহাব এই সম্পর্কে যে বেসিক নলেজ গুলো, এই নলেজ গুলো জানতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে গিটহাব প্র্যাকটিস করা হয়, গিটহাবে কোড পুশ করা হয়, পুল করা হয়, ব্রাঞ্চ তৈরি করা হয়। ঠিক আছে, এই জন্য গিটহাবের ব্যবহারটা জানতেই হবে। সো গিটহাবের ব্যবহারটা বলতে পারেন আজকে থেকেই জানতে হবে। কারণ আমি যদি কোনো কোড পুশ দিই, আমি গিটহাবেই পুশ দিব, আপনাদেরকে লিংক দিয়ে দিব, সেখান থেকে কোড নামিয়ে আপনাদের পিসিতে ওইটাকে রান করতে হবে। আর গিটহাবের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, বই আছে, ইয়েতে পিডিএফ আছে ইন্টারনেটে, আপনারা ওইটা নামায় দেখতে পারেন। একদমই ইজি, কোনো কঠিন কিছু না। গিট টেকনোলজিটা কিভাবে ইউজ করা হয় এটা একটু দেখে নিন। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার তৈরি করলাম, আর আমরা এখানে এআই এজেন্ট একটা এইচটিএমএল, সিম্পল এইচটিএমএল ফাইল তৈরি করতে চাচ্ছিলাম।
সো ওইটা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা তৈরি করতে পারতেছি না। এখানে একটা এরর দিচ্ছে সার্ভারের এই কার্সরের এখানে। সো ওইটা করতে পারছি না যেহেতু, সো এটা আপাতত অফ থাক। আমরা ম্যানুয়ালি কোড লিখবো, এজেন্টকে দিয়ে কোড লিখাবো না, সমস্যা নাই। তার আগে আমরা আমাদের স্লাইডসে চলে আসি। এই স্লাইডস দেখে আমরা কভার করব আজকে আমাদের যে যে টপিক কভার করার আছে। তো প্রথমে আসি আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে বলি। জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি কি? তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা বলতে পারেন ওয়েব ডেভেলপমেন্টের ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন কিন্তু জাভাস্ক্রিপ্ট জানবেন না, তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্টটা ইনকমপ্লিট থেকে যায়। ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতেই হবে। এবং জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্কের সংখ্যা বেশি, কমিউনিটি সব থেকে বড়। যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সব থেকে ওয়ান অফ দা মোস্ট ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট থেকে আসছে, কিন্তু পরবর্তীতে এটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে। সেটা আমরা যাব কিভাবে হচ্ছে। তো জাভাস্ক্রিপ্ট কে বলা হয় যে একটা ওয়েবসাইটের ব্রেন। ঠিক আছে, যেহেতু এটা ওয়েব ডেভেলপমেন্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো ওয়েবসাইটে এটা বেশি ব্যবহার করা হয়। এটা ওয়েবসাইটের ব্রেন কেন? কারণ হচ্ছে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি একটা বাসার কথা চিন্তা করেন। সে একটা বাসার কি থাকে, একটা বাসার আর্কিটেকচার থাকে, বাসার উপরে চাল থাকে। আমরা যদি এখানে আসি, বাসার একটা উদাহরণ দিই। এই যে ধরেন বাসার উপরে যে চাল, বাসার একটা দরজা, বাসার ভিতরে অনেক জিনিসপত্র রাখা, ঠিক আছে, ওয়াল দেওয়া, এই সব কিছু হচ্ছে এইচটিএমএল এর কাজ। একটা ওয়েবসাইটের আর্কিটেকচার তৈরি করি আমরা, টেক্সট দিই, তারপরে আমরা বিভিন্ন টাইটেল অ্যাড করি, বিভিন্ন সেকশন অ্যাড করি। এই সব কিছু আমরা এইচটিএমএল দিয়ে করি ওয়েবসাইটের ভিতরে। তেমনি বাসার ভিতরে যে দরজা, জানলা, রুম, তারপরে ফার্নিচার, ছাদ, এগুলো সবই হচ্ছে এইচটিএমএল এর সমতুল্য। এবং সিএসএস হচ্ছে আমাদের এই এইচটিএমএল গুলাকে আমরা পেইন্ট করি, আমরা ইয়ে করি বিভিন্ন কি বলে কন্টেনারে আমরা ডিজাইন অ্যাড করি, বিভিন্ন কালার অ্যাড করি, টেক্সটের কালার অ্যাড করি, ফন্ট অ্যাড করি। ঠিক আছে, আরো বিভিন্ন শৌখিন জিনিসপাতি যেগুলো দিয়ে করা যায় সেগুলো হচ্ছে সিএসএস। যেমন বাসার ভিতরে ওয়ালে পেইন্ট করা, ওয়ালপেপার লাগানো, টাইলস লাগানো, এই জিনিসগুলো হচ্ছে সিএসএস এর মতো। একটা বাসাকে সৌন্দর্য বাড়িয়ে দেয় একটা বাসা। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই যে যে আমি বাসাটা বানালাম, বাসার ভিতরে যে আমার কল, কল দিয়ে যে পানিটা পড়বে, এই পানিটা পড়া, এই যে যে পুরো প্রসেসটা হচ্ছে, এই পুরো প্রসেসটা, এই যে ইন্টারেক্টিভ প্রসেসটা হইলো, আমি কলটা অন করলে যে পানি পড়তেছে, আমি বাসার যে সুইচ, সুইচ অন করলে যে ফ্যান অন হয়ে যাচ্ছে, লাইট অন হয়ে যাচ্ছে, এই যে ইন্টারেক্টিভনেস, বাসার সাথে যে আমার ইন্টারেক্টিভনেস, সেই কাজটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের সাথে তুলনা করতে পারি। একটা ওয়েবসাইটের ভিতরে যখন আমরা ঢুকি, একটা বাটন প্রেস করলে কোনো একটা ইভেন্ট ঘটছে। ঠিক আছে, একটা ধরেন যে একটা নাম্বার, যেটা একটা বাটন দিয়ে আমি চেঞ্জ করতে পারতেছি, কিংবা আমার ওয়েবসাইটের যে ডার্ক মোড, তারপর লাইট মোড, তারপর আমার ওয়েবসাইটের যে কোনো ধরনের ফাংশনাল জিনিস আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারেক্টিভ করতে পারবো ইউজারের কাছে। ইউজার ওয়েবসাইটের ভিতরে অনেক ধরনের ইন্টারেক্টিভ কাজ করতে পারবে, অ্যানিমেশন দেখতে পারবে, তারপরে কোনো কন্টেন্ট আপনার ফেচ করে নিয়ে আসতে পারবে জাভাস্ক্রিপ্টের সাহায্যে, কোনো ফর্ম থেকে ডেটা ব্যাক এন্ডে পাঠাইতে পারবে, ফর্ম সাবমিট করতে পারবে, বাটনের থ্রুতে অনেক কাজ করতে পারা। এই সব কিছু কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করে থাকি। ওয়েবসাইটটাকে আরো ইন্টারেক্টিভ তৈরি করি আমরা, যাতে ইউজার ইন্টারাকশন করতে পারে ওয়েবসাইটের সাথে। তো জাভাস্ক্রিপ্ট মূলত তাহলে কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করতে হেল্প করে, আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, এখন জাভাস্ক্রিপ্টের একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা যখন কাজ করি, আমাদের কাজ করার জন্য বিভিন্ন ভেরিয়েবলস এর আমাদের প্রয়োজন পড়ে। ভেরিয়েবল হচ্ছে বেসিক্যালি এক একটা লেবেলড বক্সের মতো। ধরেন একটা স্টোরেজ বক্স, আমাদের বাসায় থাকে না বক্স, বক্সের ভিতরে বিভিন্ন জিনিস রাখি আমরা। ধরেন একটা বক্সের ভিতরে আচার আছে, একটা বক্সের ভিতরে আমার বিস্কুট আছে। এই যে যে বিভিন্ন বক্স, বক্সের গায়ে যদি আপনি একটা লেবেলও অ্যাড করে দেন, যেটা বিস্কুটের বক্স, ওখানে যদি বিস্কুট লিখে দেন, আচারের বক্সে আচার লিখে দেন, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা স্টোরেজ বক্স। যে স্টোরেজ বক্সের বাইরের নাম থেকে আমি বুঝতে পারি যে এই বক্সের ভিতরে কি আছে।
তো জাভাস্ক্রিপ্টেও আমরা এরকম বিভিন্ন ভেরিয়েবল ইউজ করি, যে ভেরিয়েবলের আমরা বিভিন্ন নাম দিই, এবং সেই ভেরিয়েবলের ভিতরে আমরা বিভিন্ন ইনফরমেশন রাখি কিংবা ডেটা রাখি, ঠিক আছে? তো এরকম তিনটা ভেরিয়েবল হচ্ছে, একটার নাম হচ্ছে লেট, একটা হচ্ছে কনস্ট, একটা হচ্ছে var। তো লেট ভেরিয়েবলটা হচ্ছে কি, এটা যখন আমরা ডিক্লেয়ার করি লেট ভেরিয়েবল, লেট ভেরিয়েবলের ভিতরে যে ইনফরমেশন গুলাকে আমরা রাখি, সেই ইনফরমেশন গুলাকে পরবর্তীতে আমি আবার চেঞ্জ করতে পারি। মানে লেট ভেরিয়েবল দিয়ে যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন লেট এ, এখন এর ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম 10, পরবর্তীতে আমি চাইলে এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, 10 থেকে এটাকে 15 করতে পারি, ঠিক আছে? লেট ভ্যালু, লেট ভেরিয়েবল যেটা করে আমাকে সুযোগ দেয় পরবর্তীতে এই ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করার। আর কনস্ট হচ্ছে কনস্ট্যান্টের শর্ট ফর্ম, এবং কনস্ট্যান্ট মানে আমরা জানি কনস্ট্যান্ট হচ্ছে আপনার একদমই লকড একটা ভেরিয়েবল, এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না। কনস্ট মানে কি, কনস্ট মানে হচ্ছে আপনার কনস্ট্যান্ট, যেই ভ্যালু আপনার কখনো চেঞ্জ হবে না, এটা সব সময় যেই ভ্যালু ডিক্লেয়ার করব সেই ভ্যালুতেই থাকবে। আমি চাইলে পরবর্তীতে এটাকে রিঅ্যাসাইন করতে পারবো না, ভ্যালু নতুন করে এখানে অ্যাসাইন করতে পারবো না, কিন্তু লেটে আমি নতুন করে অ্যাসাইন করতে পারবো। আর ভার হচ্ছে আপনার আউটডেটেড, এই ভার আমরা এখন আর ইউজ করি না, এই জন্য ভার নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা করার দরকারও নেই। ভার বেসিক্যালি আপনাকে লেট এবং কনস্ট্যান্টের দুইভাবেই আমি এটাকে ইউজ করতে পারবো, ফাংশনের স্কোপ অনুযায়ী এটাকে আমরা ব্যবহার করে থাকি। তো ভার নিয়ে আমরা হচ্ছে কোনো মাথা ব্যথা করবো না, কারণ এটা আউটডেটেড হয়ে গেছে, এটা আমরা এখন আর ব্যবহার করব না। আমরা আমাদের প্রোগ্রামিং এর জন্য যেটা সবসময় ব্যবহার করব সেটা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে লেট এবং কনস্ট্যান্ট। আমরা রিয়াক্ট নেটিভে যাই বানাই, সবসময় আমরা চেষ্টা করব লেট আর কনস্ট্যান্টকেই ব্যবহার করতে। এবং আমি এখানে দুইটা উদাহরণও দিয়ে দিছি, যে যেরকম লেট গেম স্কোর, তার মানে লেট হচ্ছে আমার ভ্যারিয়েবলের ধরন, যে আমি কি ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। তো আমি লেট ডিক্লেয়ার করছি এবং ভ্যারিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে গেম স্কোর, এবং এখানে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, গেম স্কোরের ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমি ডিক্লেয়ার করলাম হচ্ছে 0। এবং তারপরে আমি যদি গেম স্কোরের ভিতরে আবার নতুন করে ভ্যালু ইয়ে করতে চাই, ইনিশিয়ালাইজ করতে চাই, আমি সেটাও পারবো। এই 0-কে আমি আবার 100 সেট করতে পারবো, আমি চেঞ্জ করে 100 এখানে স্টোর করতে পারবো, ঠিক আছে? কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি আমি দেখি, যেরকম এখানে আমি কনস্ট্যান্ট ইউজার নেম লিখেছি, তার মানে কনস্ট্যান্ট হচ্ছে আমার ভেরিয়েবল, এবং ইউজার নেম হচ্ছে এই ভেরিয়েবলের একটা ইয়ে আমি ডিক্লেয়ার করলাম, নাম ডিক্লেয়ার করলাম, এবং তার ভিতরে আমি স্টোর করলাম অ্যালিস, ঠিক আছে, একজনের নাম। তো এই ভ্যালুটা আমি আর চেঞ্জ করতে পারবো না। এই ইউজার নামে যদি আমি আবার অন্য আরেকটা স্ট্রিং বসাই কিংবা নাম্বার বসাই, তখন আমাকে একটা এরর দিবে, কারণ এই কনস্টে আমি নতুন করে রিঅ্যাসাইন করতে পারবো না কোনো ভ্যালু, কারণ এটা একটা কনস্ট্যান্ট টাইপ অফ ভেরিয়েবল, ঠিক আছে? তো ভেরিয়েবলটা যদি আমি প্র্যাকটিক্যালিও লিখি, আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমি জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা তৈরি করছি, সেই ফোল্ডারটা আমার এই কোড এডিটরের ভিতরে অন করতে হবে। অন করে আমি এখানে একটা ফাইল তৈরি করব, একটা নিউ ফাইল তৈরি করব। যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড আমি রান করব, এটা একটা এইচটিএমএল সাইটের উপরে আমি রান করব, সো আমাকে সর্বপ্রথম একটা এইচটিএমএল সাইট তৈরি করতে হবে। তো আমি এই জন্য একটা ফাইল তৈরি করি এইচটিএমএল টাইপের। আমি ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করলাম, এবং এক্সটেনশন অবশ্যই এইচটিএমএল দিতে হবে, নাহলে এটা এইচটিএমএল টাইপ অফ ফাইল তৈরি হবে না। এরপরে আমি এখানে একটা এইচটিএমএল এর ডামি ইয়ে তৈরি করে নিই, কোড বেস তৈরি করে নিই, ডক টাইপ এইচটিএমএল। একটা ডামি একটা কোড আমি লিখলাম যে ডক টাইপ এইচটিএমএল, কিচ্ছু নাই ভিতরে, টাইটেলে হচ্ছে ডকুমেন্ট, আর আমি হচ্ছে বডির ভিতরে একটা কথা লিখি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আর বডির মধ্যে নিচের দিকে আমি আমার স্ক্রিপ্ট, যেখানে জাভা স্ক্রিপ্টের কোড লিখবো, সেই ফাইলটাকে অ্যাড করব। তার আগে জাভা স্ক্রিপ্টের কোড লেখার জন্য জাভা স্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করে নিতে হবে। সো আমি একটা ফাইল তৈরি করছি এবং নাম দিচ্ছি হচ্ছে স্ক্রিপ্ট.js, স্ক্রিপ্ট.js অথবা স্ক্রিপ্টস.js, এবং এর ভিতরে আমি জাভা স্ক্রিপ্টের কোড গুলাকে লিখবো। সো এইচটিএমএল ফাইলের ভিতরে আমার এইচটিএমএল কোডটা আছে, জেনেরিক কোড, যেটা লিখলে আমি একটা ওয়েব পেজ বানাইতে পারবো সিম্পল, যেখানে জাস্ট একটা কথা লেখা আছে H1 ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। আর এই স্ক্রিপ্ট.js এর ভিতরে আমি জাভা স্ক্রিপ্টের কোড গুলাকে লিখবো, এবং কোড গুলাকে লিখে পরবর্তীতে ব্রাউজারে আমি দেখবো যে কোড গুলা কাজ করতেছে কিনা, ঠিক আছে?
তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আমাকে যেটা করতে হবে, বডি ট্যাগের একদম নিচের দিকে এই স্ক্রিপ্ট ডট জেএসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি স্ক্রিপ্ট ডট জেএস এর ভিতরে স্ক্রিপ্ট ডট জেএসটাকে ধরাই দিছি। তাহলে যেটা হবে, স্ক্রিপ্ট ডট জেএস এর ভিতরে যে কোডগুলো লিখবো, তখন আমি এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ব্রাউজারে রান করলে স্ক্রিপ্ট ডট জেএস এর কোডগুলোকেও দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? তো আমি এখানে দেখি কিভাবে দেখা যায়। প্রথমে আমার ব্রাউজার অন থাকতে হবে, এবং আমাদের এখানে যদি আমি যাই এক্সটেনশনে, এই একটা এক্সটেনশন আপনারা একটু নামাই নেবেন, এটাও দরকার। আমার এক্সটেনশনটা কোথায়? এক্সটেনশনটা হচ্ছে এইখানে, এক্সটেনশনস। যারা ভিএস কোডে আছেন তারা ভিএস কোডের এক্সটেনশন থেকে এক্সটেনশন নামাই নেন, কিংবা কার্সরে থাকলেও ভিএস কোডের এক্সটেনশনই এগুলি সব। এখান থেকে এই যে লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা আপনারা নামাই নেন। এই এক্সটেনশনটা নামাই নিলে যেটা হবে, এই এক্সটেনশনের সাহায্যে আমরা এইচটিএমএল এর একটা লাইভ সার্ভার তৈরি করতে পারবো, যেখানে আমাদের এইচটিএমএল এর ফাইলটা লোড হবে। ঠিক আছে, ওয়েবসাইটটা লোড হবে। তো এক্সটেনশনটা নামাই নিলে যেটা হবে, আপনার ডান পাশে নিচের দিকে গো লাইভ নামে একটা অপশন দেখতে পারবেন। এই গো লাইভটা প্রেস করলে আমার এই ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি গো লাইভে প্রেস করি, দেখেন কি হয়। আমার এই ওয়েবসাইটটা এখন একটা সার্ভারে ওপেন হবে। এই যে সার্ভারের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এইচটিটিপি 127, আর পোর্ট হচ্ছে 5500, 127.0.0.1, আর পোর্ট হচ্ছে 5500। তো এই পোর্টে, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কে এখন আমার এই ওয়েবসাইটটা কিন্তু লোড হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখন কোনো এখানে কোড লিখি এইচটিএমএল এর ভিতরে, আমি যদি এখানে নতুন কোনো লাইন অ্যাড করি, ধরেন হ্যালো ওয়ার্ল্ড আরেকবার লিখলাম, এখানে আমার রিয়েল টাইমে আমি চেঞ্জেস গুলাকে দেখতে পারবো। এই সার্ভারটা অন না করলে আমি রিয়েল টাইমে এগুলো দেখতে পারতাম না। এই সার্ভারের কাজই হচ্ছে আপনাকে একটা হট রিলোড ফিচার দিবে, যেখানে আপনি রিয়েল টাইমে আপনার কোডের চেঞ্জেস গুলাকে দেখতে পারবেন। এবং এখানে এটা দরকার কেন? এটা দরকার আমাদের জাভাস্ক্রিপ্টের ভবিষ্যতে আরো কিছু কাজ আছে ইম্পোর্ট এক্সপোর্টের, তখন আমাদের এই সার্ভার বানায় করতে হবে। এই জন্য আমরা এটা এখনই দেখে নিলাম, এই এক্সটেনশনটা নামাই নিন। পরবর্তীতে আমরা যখন কাজ করব আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের জাভাস্ক্রিপ্টের ফাংশনের, ওই সময় এটা কাজে আসবে আমাদের 3 নাম্বার না 4 নাম্বার ক্লাসে হয়তো। তো এই এক্সটেনশনটা আমাদের দরকার, এটা এখন থেকেই আমরা ব্যবহার শুরু করে দিব। তো হ্যালো ওয়ার্ল্ড একটা মুছে ফেলি। তো আমরা যেহেতু এখানে এইচটিএমএল সিএসএস আমরা শিখতে আসিনি, আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে আসছি, সো আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টে চলে যাই। জাভাস্ক্রিপ্টে ধরেন আমি একটা ভ্যারিয়েবল লিখবো। তো ধরেন আমি কি কি ভ্যারিয়েবল জানি, ভ্যারিয়েবল 3 ধরনের, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে var। তো আমরা প্রথমে লেট ভ্যারিয়েবলটা দেখি। লেট ভ্যারিয়েবলটা কিভাবে লিখতে হয়, আপনাকে প্রথমে লেট লিখতে হবে। লেট লিখে আপনি যেই নাম দিতে চান, ধরেন আমি ভ্যারিয়েবলের নাম দিতে চাই হচ্ছে নেম। ঠিক আছে, এবং নেমের ভিতরে আমি একটা স্ট্রিং রাখতে চাই। তো আমি স্ট্রিং রাখলাম, ধরেন নাম দিলাম হচ্ছে শাকিল। ঠিক আছে, তাহলে আমার কি হইলো, এখানে নেম নামে একটা ভ্যারিয়েবল তৈরি হইলো, লেট ভ্যারিয়েবল, এবং যার ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করলাম শাকিল, যেটা একটা স্ট্রিং। এবং এই ভ্যালুটাকে যদি আমি দেখতে চাই যে ঠিক মতো কাজ করতেছে কিনা, ডিবাগিং এর জন্য হোক আর যেটাই হোক, যে মানে আমার শাকিল ঠিক মতো স্টোর হয়েছে কিনা নেম ভ্যারিয়েবলের ভিতরে, আমাকে কি করতে হবে, আমাকে একটা কনসোল লগ লিখতে হবে। ঠিক আছে, কনসোল ডট লগ, এবং কনসোল ডট লগ এর ভিতরে আমি নেম ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম। তাহলে যেটা হবে, আপনি ব্রাউজারে এসে যদি F12 প্রেস করেন, তাহলে আপনার এরকম একটা কনসোল উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই কনসোল উইন্ডোতে এখন যদি আপনি এই ব্রাউজারটা রিফ্রেশ করেন, এই কনসোল উইন্ডোর ভিতরে আমি দেখতে পারবো যে আমার এখানে যা যা আমি লিখতেছি সেগুলা ঠিক মতো আসতেছে কিনা। তো তো আমরা হচ্ছে, আগে 1 মিনিট একটু, এখানে স্ক্রিপ্ট ডট জেএসএ কি আমি ইম্পোর্ট করছি কিনা দেখে নিই। স্ক্রিপ্ট ডট জেএসএ ইম্পোর্ট করেছি, কনসোল ডট লেগ ইম্পোর্ট, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি F12 দিয়েও অন করতে পারেন, কিংবা রাইট ক্লিক করে ইন্সপেক্টেও যেতে পারেন, ইন্সপেক্টে গিয়ে আপনি কনসোল লগেও যেতে পারেন। ইদার ওয়ে এটা কাজ করবে। এবং এই নেম ভ্যারিয়েবলের ভিতরে আমি কি লিখেছি সেটা আমি স্কিপ এই কনসোল লগের ভিতরে যদি দেই,
তাহলে আমি দেখতে পারবো। এটা কেন জানি এখন দেখাচ্ছে না, একটা মিনিট, সার্ভারে হয়তো কোনো ইস্যু দেখা দিচ্ছে। সার্ভার ছাড়া একটু দেখি, একটা মিনিট। হুম, দেখাচ্ছে না, তার মানে আমাদের এখানে ঠিক মতো ইম্পোর্ট হয়নি, স্ক্রিপ্টটা ইম্পোর্ট হয়নি। স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে, দেখি তোমার একটু। কনসোল ডট লগ এর সাথে একটা টেক্সট অ্যাড করে দিই। ঠিক আছে। আচ্ছা, একটা এরর দিচ্ছে, এররটা একটু দেখি। চারটা এরর, ইন্ডেক্স ডট এইচটিএমএল এরর। ইন্ডেক্স ডট এইচটিএমএল একটু প্রবলেম আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। স্ক্রিপ্টের মধ্যে হুম, অ্যাড করা নেই। বুঝি নাই, বলেন। কল করার সময় আপনার ফাইল নেমটা সঠিক হয় না। ভাইয়া ও স্ক্রিপ্টস আচ্ছা আছে, আচ্ছা, এটা পরে স্ক্রিপ্টস। এস আছে, সরি সরি সরি। এই যে আমি স্ক্রিপ্টস লিখছি, আমার এই নামের সাথে কিন্তু এই নামটা মিল থাকতে হবে। এটা স্ক্রিপ্টস ডট জেএসই আমাকে ইম্পোর্ট করতে হবে, এখানে নাম কিন্তু স্ক্রিপ্টস লেখা, এই জন্য এটা কাজ করতেছে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সার্ভারটা আবার রিলোড দিই। হুম, এখন আমরা ইন্সপেক্টে যাই, দেখি কি অবস্থা। এই যে আমাদের এখানে আমরা ইন্সপেক্ট দেখতে পারতেছি, ঠিক আছে। কনসোল লগে আমি যা লিখছি, এই যে যেরকম আমি লেট ভেরিয়েবলের ভিতরে শাকিল লিখেছিলাম, পরে আমি কনসোল লগে সেটাকে দেখতে চাচ্ছি। এখানে ব্রাউজারে আমি কনসোল লগে আমি যদি আবার রিফ্রেশ দিই, আমার এই শাকিল লেখাটা দেখা, আমি যতবার রিফ্রেশ দিব ততবার এটা দেখা হবে, এখানে প্রেস করলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা যেটা করতে পারি, আমরা যে জিনিসটা লিখতেছি জাভা স্ক্রিপ্টে, প্রত্যেকটা লাইনে আমরা কনসোল লগ করে করে দেখতে পারি। এটা বিশেষ করে কাজে আসবে ডিবাগিং এর সময়। আমার যদি সফটওয়্যারে কোনো বাগস ধরা পড়ে এবং আমি যদি আইডেন্টিফাই করতে চাই যে আমার ঠিক কোন লাইনে বাগসটা আছে, এবং আমি যদি ইজিলি না বুঝতে পারি, তখন আমাকে প্রত্যেকটা লাইনেই কনসোল লগ করে করে কিংবা আমাকে বিভিন্ন ফ্ল্যাগ রেখে রেখে এই জিনিসগুলোকে আমরা ডিবাগিং করে থাকি। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের কোডগুলোকে আপনারা এইভাবে দেখতে পারেন। এমনি আপনি জাভাস্ক্রিপ্টের কোডগুলা এই এইচটিএমএল সিএসএস এর মতো ইন্সপেক্টে গিয়ে দেখতে পারবেন না। সেগুলো এরকম কনসোল লগে যদি লক করা থাকে তাহলে এগুলা দেখা যায়। ইন্সপেক্টে গিয়ে এই যে এইভাবে যেরকম এইচটিএমএল সিএসএস এর কোড দেখা যায়, ওইভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলা আপনার ওরকম ভিজিবল না। আপনি স্ক্রিপ্ট গুলা এইভাবে দেখতে পারেন কনসোল লক করে করে। তো আমাদের লেট ভ্যারিয়েবলটা আমরা দেখলাম, আমাদের কনস্ট ভ্যারিয়েবলও ঠিক এইভাবে আমরা লিখবো। প্রথমে কনস্ট লিখতে হবে, তারপরে যদি আমি একটা ভ্যারিয়েবলের নাম দিই এজ এবং ভ্যালু সেট করি 20, পরবর্তীতে এটাও আমি যদি দেখতে চাই আমি এইভাবে কনসোল লক করে দেখতে পারবো। এবং ওইটা আমি যদি এখানে ইন্সপেক্ট অন রাখি, কনসোল লক দেখি, এই যে এখানে আমার 20 দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ভাই, আপনি এখন একটা আমি জিনিস তো, একটা জিনিস হ্যাঁ বলছিলেন যে ভাইয়া, যেটা বারবার আসে, এটাই জিনিসটা একটু আবার ক্লিয়ার করবেন। হ্যাঁ, আরেকবার বলেন। ওই যে শাকিল নামটা বারবার আসছিল, যে এটা কিভাবে আসছিল কনসোল, এটা ও, একটু আবার এটা ক্লিয়ার। ওই যে আমি রিফ্রেশ করতেছিলাম, যতবার রিফ্রেশ করছি ততবার আসতেছে। ঠিক আছে, আচ্ছা ভাই, বুঝতে শাকিল পারছি। 20 এটা বারবার আসতেছে রিফ্রেশ করার সাথে সাথে। ঠিক আছে। এখন ভেরিয়েবল তো আমরা দেখলাম তিন ধরনের, এবং ভারটা আমরা ব্যবহার করব না, এটা আউটডেটেড হয়ে গেছে, কিন্তু এই নামেও একটা ভেরিয়েবল আছে, আপনাদের জানা জরুরি, এই জন্য আমি বললাম, কিন্তু এটা আমরা ইউজ করি না। এটার ইউজ কেসও সেম, আপনি var লিখে সিম্পলি এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে আপনি একই কাজই করতে পারবেন।
আর ভারটা নিয়ে এই জন্য আমরা আর ইউজ করি না দেখে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন লেট আর কনস্ট্যান্ট, এই দুইটা ভ্যারিয়েবলের ভিতরে যে ইনফরমেশন গুলাকে আমরা স্টোর করতেছি, যেরকম এই যে শাকিল স্টোর করলাম, 20 স্টোর করলাম, এই জিনিসগুলা, যে এই যে আমরা যে ইনফরমেশন গুলাকে স্টোর করতেছি, এই ইনফরমেশন গুলাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেগুলাকে আমরা ডেটা টাইপস বলি। ঠিক আছে, অনেক কিছু ধরনের, কয়েক ধরনের ডেটা টাইপস আছে। এই ডেটা গুলার আমরা বিভিন্ন টাইপে ভাগ করে থাকি। যেরকম আমি যদি একটু নিচে আসি, ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন কে আমরা ডিফারেন্ট ডেটা টাইপে ভাগ করে থাকি। যেরকম এক ধরনের ডেটা টাইপ হচ্ছে নাম্বারস ডেটা টাইপ, আর যেখানে আমরা হচ্ছে নাম্বারকে স্টোর করতে পারি। নাম্বার আবার কয়েক ধরনের হয়ে থাকতে পারে, ইন্টিজার হইতে পারে। ইন্টিজার হচ্ছে একদম সিম্পল নাম্বার, 10 20 30 1 2 3 4 এরকম। ফ্লোটিং পয়েন্ট গুলো হচ্ছে দশমিকের নাম্বার গুলি। তারপর এনএন নাম্বার ফরম্যাট হচ্ছে 0 বাই 0, আপনি জিরো দিয়ে কোনো কিছুকে যদি ভাগ দেন তাহলে সেটা এনএন নাম্বার টাইপ হয়ে যাবে। তারপর ইনফিনিটিও নাম্বার টাইপ আছে আরেক ধরনের। তো এগুলা সবই হচ্ছে নাম্বারস ডেটা টাইপের, বলতে পারেন বংশধর। ঠিক আছে, নাম্বার ডেটা টাইপ আপনি এখানে ইউজ করতে পারেন ভ্যারিয়েবলের ভিতরে। তারপরে আপনি ইউজ করতে পারেন স্ট্রিং ডেটা টাইপ, যেখানে আমি এই যে এটা করলাম এই স্ট্রিং। ঠিক আছে, কোটেশন মার্কের ভিতরে থাকে স্ট্রিং ডেটা টাইপ। এটা সিঙ্গেল কোটের ভিতরেও থাকতে পারে, ডাবল কোটের ভিতরেও থাকতে পারে। যেরকম এখানে সিঙ্গেল কোটের ভিতরে আমি দিয়েছি, আবার ডাবল কোটের ভিতরেও দিয়েছি। এগুলো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, যেগুলো হচ্ছে টেক্সচুয়াল ডেটা। এগুলো হচ্ছে নাম্বার ডেটা, এগুলো হচ্ছে টেক্সচুয়াল। কোনো টেক্সট যদি আপনি স্টোর করতে চান তখন আপনাকে এভাবে স্টোর করতে হবে। তারপরে আপনি চাইলে একটা ভ্যারিয়েবলের ভিতরে এইভাবে টেমপ্লেট লিটারেলও স্টোর করতে পারেন। টেমপ্লেট লিটারেল মানে হচ্ছে আপনি স্ট্রিংও স্টোর করতে পারবেন, স্ট্রিং এর সাথে আপনি আরেকটা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলকেও স্টোর করতে পারবেন। যেরকম এই ক্ষেত্রে দেখেন, লেট নেম, নেমের জায়গায় অ্যালিস ইউজ করেছি আমি। অ্যালিস নামের একটা স্ট্রিং কে আমি স্টোর করছি নেম ভ্যারিয়েবলের ভিতরে। এবং পরবর্তীতে মেসেজ ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা স্ট্রিং অ্যাড করলাম হাই, এবং তার সাথে এই নেমের ভ্যারিয়েবলটাকেও পাস করে দিলাম। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার টেমপ্লেট লিটারেলস। টেমপ্লেট লিটারেলস নিয়ে আমরা নিচের দিকে আসতেছি আবার, তো এটা নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। তো আমরা আগে ইয়েটা পড়ে নিই। নাম্বার ডেটা টাইপ আমরা জানলাম, স্ট্রিং ডেটা টাইপ জানলাম। নাম্বার ডেটা টাইপের ভিতরে আমরা নাম্বারস স্টোর করতে পারবো, ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার। তারপর স্ট্রিং ডেটা টাইপের ভিতরে আমরা যে কোনো টেক্সটকে কোটেশন সাইনের ভিতরে রেখে স্টোর করতে পারবো, ডাবল কোটের ভিতরে স্টোর করতে পারবো, সিঙ্গেল কোটের ভিতরে স্টোর করতে পারবো। তারপরে আরেক ধরনের নাম্বার টাইপ, আরেক ধরনের ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, যার ভিতরে আমরা লজিক্যাল এন্টিটিস কে রাখতে পারবো, ট্রু আর ফলস কে। এখানে দুই ধরনের জিনিসই খালি ইউজ করা যাবে, একটা হচ্ছে ট্রু অথবা একটা ফলস, মানে 1 আর 0। ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। এই বুলিয়ান ডেটা টাইপটা ইউজ করে আমরা বিভিন্ন কন্ডিশন তৈরি করতে পারি পরবর্তীতে। সো বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে আরেক ধরনের ডেটা টাইপ। আরেক ধরনের ডেটা টাইপকে বলে হচ্ছে আনডিফাইন্ড এবং নাল ডেটা টাইপ। এটার মানে হচ্ছে আপনি ধরেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, কিন্তু আপনি জানেন না এখানে আপনি কি মান সেট করতে চান। তো ইনিশিয়ালি আপনি সেটাকে নাল ডেটা টাইপ সেট করে রাখতে পারেন, মানে আপনি ওই ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে নাল রেখে দিতে পারেন, কিংবা কোনো কিছু নাও রাখতে পারেন। যেরকম আপনি যদি লেট স্কোর সাথে সাথে এটাকে যদি এন্ড করে দেন, তাহলে যেটা হবে এটা একটা আনডিফাইন্ড আপনার ডেটা টাইপ হয়ে যাবে। তারপর লেট ইউজার ইজ ইকাল টু যদি নাল লিখেন, তাহলে এটা নাল ডেটা টাইপ ইয়ে করা হবে, সেট করা হবে। এই দুইটার মানেই হচ্ছে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, যেটা আপনি পরবর্তীতে নিচে কাজে ব্যবহার করবেন, কিন্তু এখন আপনি জানেন না এটার মান কি। পরবর্তীতে এখানে আপনি মান বসাবেন। সো এই ক্ষেত্রে আপনি এইভাবে এটাকে ডিক্লেয়ার করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট, এটাকে বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক্যালি কয়েকটা ডেটা টাইপ খুবই বেশি ইম্পর্টেন্ট, যেরকম এই যে নাম্বার, স্ট্রিং, এই দুটা তো সবসময় আপনাদের কাজে আসবেই। বুলিয়ানও আপনার কাজে আসবে। আর এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা টাইপ, যেটা হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। অবজেক্ট ডেটা টাইপটা কিভাবে লিখে? অবজেক্ট ডেটা টাইপটা হচ্ছে বেসিক্যালি আপনার সেম লেট অথবা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে, নাম দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে শুরু করতে হবে, এবং তার ভিতরে এইভাবে কি ভ্যালু পেয়ারে আপনার অবজেক্ট ডেটা টাইপকে সাজাতে হবে। এটাকে বলে কি ভ্যালু পেয়ার, যেখানে আপনি বাম পাশে কি রাখতে পারবেন এবং ডান পাশে সেই কি এর একটা ভ্যালু সেট করতে পারবেন। এভাবে আপনি মাল্টিপল কমা দিয়ে দিয়ে কি ভ্যালু পেয়ার সেট করতে পারবেন। আমরা সবগুলারই
প্র্যাকটিক্যাল দেখব, কোডিং লিখে আমরা ইয়ে করব, প্র্যাকটিস করব। আমরা এটা আগে দেখে নিই। যেরকম এখানে আমি লিখেছি কি, লেট পার্সন ইজ ইকাল টু সাইন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা কি লিখলাম, নেম, কোলন দিয়ে আমি একটা স্ট্রিং সেট করলাম, স্ট্রিং ভ্যালু বব, তারপরে এজ 25, এরকম কমা দিয়ে আমি চাইলে আরো অনেক কিছু নিচে অ্যাড করতে পারবো, তো তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এটা হচ্ছে আমার অবজেক্ট ডেটা টাইপ। আর একটা বিশেষ ধরনের অবজেক্ট ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে আপনার অ্যারে। ঠিক আছে, অ্যারে কিভাবে লিখে, সিমিলারলি আপনাকে লেট অথবা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে, যেটা আপনি প্রিফার করেন। লেট তখন ইউজ করতে হবে যখন আপনি চান যে ভ্যালুটার মানটা যাতে পরবর্তীতে আবার রিঅ্যাসাইন করা যায়। আর কনস্ট্যান্ট তখনই ডিক্লেয়ার করবেন যখন আপনি চান না যে এটার ভ্যালু আর পরবর্তীতে রিঅ্যাসাইন হোক কোনো কিছু দিয়ে। এক্সকিউজ মি। তো আপনি হচ্ছে লেট কিংবা কনস্ট্যান্ট ডেটা টাইপ ডিক্লেয়ার করলেন, তারপর একটা নাম দিলেন ভ্যারিয়েবলের। এখানে নাম দিয়েছি হচ্ছে কালার্স, তারপর ইজিক্যাল টু সাইন দিয়ে আপনি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি যেটা করতে পারেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনি যেটা করতে পারেন, এখানে আপনার মানগুলাকে রাখতে পারেন, স্টোর করতে পারেন। এটা হচ্ছে অ্যারে লেখার ফরম্যাট। যেরকম আমি এখানে রেড, গ্রিন, ব্লু ব্লু স্টোর করছি, তো এইভাবে আপনি অ্যারে লিখতে পারবেন। অ্যারে পরবর্তীতে আপনি ইন্ডেক্স ধরে কাজ করতে পারবেন। এই অ্যারের ভিতরে যেটা প্রথম বক্স, সেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স বলি আমরা, পরবর্তীটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। আমরা আসতেছি পরে প্র্যাকটিক্যালে, আমরা এই সব কিছুই দেখবো। আরেকটা আমার ডেটা টাইপ, সেটা হচ্ছে সিম্বল ডেটা টাইপ। এটা আমাদের তেমন একটা ব্যবহার হয় না। এটা দিয়ে বেসিক্যালি ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করতে পারি আমরা। এই সিম্বলের মাধ্যমে আমরা যেটা করতে পারি, একটা ইউনিক কোনো অবজেক্ট প্রপার্টি তৈরি করতে পারি, যেটা আমার একটা আরেকটার সাথে মিলবে না। যেরকম আমি যদি এখানে ID 1 এর ভিতরে সিম্বল আইডি লিখি, ID 2তেও যদি সিম্বল আইডি লিখি, তো টেকনিক্যালি আমার দুইটার মান কিন্তু সেম। কিন্তু আসলে এটা সেম না, কারণ এই সিম্বল, এই ভ্যারিয়েবল, এই ডেটা টাইপটার কাজই হচ্ছে আপনার একটা ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করে ফেলা, এবং ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করার কারণে এটা একটা একটার সাথে মান মিলবে না। আর এই সিম্বল আইডেন্টিফায়ারের এই কাজ, এটা ডেটা টাইপটা আমরা তেমন একটা ব্যবহার করব না। আর তারপর বিগ ইন্টিজার, এটা হচ্ছে আপনার যদি ইন্টিজার অনেক বড় হয়ে থাকে, বড় ইন্টিজার নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটাও তেমন একটা কমন ইউজ না, এগুলো পপুলার ডেটা টাইপস এর মধ্যে পড়ে না। তো এই হচ্ছে আমার মোটামুটি ডেটা টাইপ। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডেটা টাইপ হচ্ছে অবজেক্টস, তারপর বুলিয়ান, আর হচ্ছে স্ট্রিং এবং নাম্বারস, যেটা সব থেকে বেশি ব্যবহার হবে। তো এই ডেটা টাইপ গুলো আপনারা আরো মনোযোগ দিয়ে একটু স্টাডি করেন, এটা নিয়ে আরো ইয়ে করেন, প্র্যাকটিস করেন। আমরা এখানে ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাই। আমি এটা একটু জুম করি, তার আগে আমি একটু চ্যাট বক্সটা দেখে আসি যে কোনো কোয়েরি আছে কিনা কারো। আচ্ছা, বাসেত ভাই বলছে যে আহ, কই ছিল, হ্যাঁ, ইন্ডেক্স HTML সাইট। আচ্ছা, আমি ওটা আরেকবার দেখাচ্ছি। পরে রেকর্ডেড ভিডিও আপলোড, হ্যাঁ এটা অবশ্য রেকর্ডেড ভিডিওটা আপনার সাথে সাথেই আপলোড হয়ে যাবে। আপনারা চাইলে এটা আবার প্লে করে দেখতে পারবেন, সমস্যা নাই। আর ক্লাস হচ্ছে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে, 1.5 ঘন্টাই ইউজুয়ালি হবে, 2 ঘন্টাও হয়ে যায় আর কি করাতে করাতে। 1.5-2 ঘন্টা বলা যায় ক্লাসের আওয়ার। ঠিক আছে। তাহলে আমরা ডেটা টাইপ গুলো একটু প্র্যাকটিস করি এখানে। প্রথমে আমরা কি ডেটা টাইপ দেখলাম? আমরা ডেটা টাইপ দেখলাম হচ্ছে নাম্বার ডেটা টাইপ। সো নাম্বার ডেটা টাইপ কিভাবে লিখে, আমি প্রথমে হচ্ছে ডেটা ভ্যারিয়েবলের টাইপটা লিখবো, যে আমি কনস্ট্যান্ট ইউজ করতে চাই নাকি লেট ইউজ করতে চাই। তো আমি যেই ভ্যারিয়েবলের টাইপ ইউজ করতে চাই সেটা লিখে তারপরে ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। তা আমি এখানে আমার নাম, আমি নাম্বার নাম দিলাম। তারপরে এর ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো। নাম্বারের ভিতরে ধরেন আমি নাম্বার অ্যাসাইন করলাম 10। তাহলে এখন যেটা হলো, ইন্টিজার টাইপের আমি ডেটা নিচ্ছি। এখন আপনারা একটু আমাকে বলেন যে এইটা কি ডেটা টাইপ? আপনারা আমাকে চ্যাটে জানান এটা কি ডেটা টাইপ আমি লিখলাম। ফ্লোট, ডাবল, ফ্লোট, আচ্ছা, ঠিক আছে।
এটা কি ডেটা টাইপ? ফাসেদ ভাই লিখছে NN। ঠিক আছে, রাইট। আমি এখানে আপনাদের কনফিউজ করার জন্য স্ট্রিং লিখছি, কিন্তু আপনারা পারছেন। ঠিক আছে। এইটা কি ডেটা টাইপ? স্ট্রিং। ঠিক আছে। এটা অ্যারে, রাইট। অ্যারে কিভাবে লিখে? অ্যারে আপনার এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, এখানে আমি চাইলে স্ট্রিং রাখতে পারি, স্ট্রিং অফ অ্যারে করতে পারি, কিংবা এখানে আমি ইন্টিজারও রাখতে পারি, ইন্টিজারের অ্যারেও তৈরি করতে পারি। এটা হচ্ছে স্ট্রিং অফ অ্যারে। এখন আমি যদি এইটা লিখি, একটা অবজেক্ট যেখানে আমি নেম দিলাম শাকিল, এজ দিলাম 20, আর ধরেন সিটি ঢাকা। এখন এটাকে আমি ব্রাউজারে দেখবো কিভাবে? ব্রাউজারে দেখতে হলে আমাকে কি লিখতে হবে? কি লিখলে আমি ব্রাউজারে এটা আমি দেখতে পারবো অবজেক্টটাকে? মানে এক্স্যাক্টলি আমাকে কি লিখতে হবে ব্রাউজারে দেখার জন্য, কনসোল লগে দেখার জন্য? জান্নাতুল আপু, ক্লোজ। ক্লোজ কাছে গেছেন। পুরোপুরি আমাকে কি লিখতে হবে, এক্স্যাক্টলি আমাকে কি লিখতে হবে এই লাইনে আমি যদি ব্রাউজারে দেখতে চাই? কনসোল ডট লগ ডট অবজেক্ট। ইজতেমা মাহমেদ, হ্যাঁ আপনি রাইট, খালি কনসোলের বানানটা ভুল হয়েছে। কনসোল ডট লগ ডট অবজেক্ট যদি আমরা লিখি, এখন যদি আমরা ব্রাউজারে যাই, এটাকে যদি রিফ্রেশ করি, এই যে আমি আমার অবজেক্টটাকে দেখতে পারতেছি। আপনারা দেখতে পারতেছেন নাকি জুম করব? এজ 20, সিটি ঢাকা, নেম শাকিল। আচ্ছা, এখন আমি যদি শুধু কনসোল লগে এই অ্যারের সেকেন্ড ইন্ডেক্সটা দেখতে চাই, ঠিক আছে, মানে সেকেন্ডে যে আছে, তাহলে আমাকে কি লিখতে হবে? আমরা জানি অ্যারে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3। আমি দেখতে চাচ্ছি রাকিবকে, ঠিক আছে, মানে আমি দেখতে চাচ্ছি যে এই এ অ্যারের এই ইন্ডেক্সে কি আছে। জান্নাতুল ফেরদৌস আর বাসেদ ভাই আগে অ্যান্সার দিছে এবং দে আর রাইট। আমি যদি কনসোল লগে, ঠিক আছে, CONSOLE ডট লগ এ, তারপরে যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে আমি বলে দিই যে 1 নম্বর ইন্ডেক্সে কনসোল লগ করো, তাহলে যেটা হবে, এর 1 নম্বর ইন্ডেক্সটা কনসোল লগে দেখাবে। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, তিন। ঠিক আছে, এরকম ইন্ডেক্স আমাদের কাজে লাগতে পারে। আমরা ধরেন কোনো একটা ক্যালকুলেশন করতেছি যেখানে এইটা নিয়ে আমাকে কাজ করতে হবে, কিংবা কোনো এই স্ট্রিংটা নিয়ে কাজ করতে হবে, কিংবা এখানে নাম্বার থাকলো, এই এত নাম্বার ইন্ডেক্সের এই নাম্বারটা নিয়ে কাজ করতে হবে, তখন সেই ইন্ডেক্সের অ্যাক্সেসটা আমরা কিভাবে করব? সেই ভ্যারিয়েবলের নামটা দিব, নামটা দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে কত নাম্বার ইন্ডেক্সটায় আমি কাজ করতে চাই, সেই ইন্ডেক্সটাকে আমি এখানে ইয়ে করে দিব, বলে দিব। ঠিক আছে, তা আমি যদি এটা কনসোল লগে যাই, এই যে আমার রাকিব শো করতেছে। ঠিক আছে, এই যে রাকিব হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। এখন সিমিলারলি আমি যদি জাস্ট এই অবজেক্ট ভ্যারিয়েবলের সিটি কি এর ভিতরে কোন ভ্যালু আছে সেটা দেখতে চাই, তখন আমাকে কি করতে হবে? অবজেক্ট সিটি, রাইট। আমি যদি শুধু সিটিটা দেখতে চাই, আমি যদি অবজেক্ট ডট সিটি লিখি, তারপরে যদি আমি এটা আবার রিফ্রেশ দিই, এই যে আমার শুধু ঢাকা আসতেছে। ঠিক আছে,
আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে দেখাই, ধরেন কনসোল ডট লগ এখন আমরা যেভাবে লিখতেছি এইভাবে তো জাস্ট হচ্ছে ভ্যালু গুলা দেখতেছি, কিন্তু এভাবে না লিখে আমি এটাকে আরো সুন্দর করে লিখতে চাই যে দ্য সিটি নেম ইজ, তারপরে সিটির নামটা, তখন আমাকে কনসোল লগে কিভাবে লিখতে হবে, কেউ বলতে পারবেন? রাইট, জান্নাতুল ফেরদৌস আপু, ইউ আর রাইট, কনসোল ডট লগ। এরপরে আমরা যেটা লিখবো সেটা অবশ্যই আমাদের স্ট্রিং এর ভিতরে থাকতে হবে, দা সিটি নেম ইজ, তারপরে অবজেক্ট ডট সিটি, এখানে একটা প্লাস সাইন দিতে হবে। অথবা আমরা যেটা করতে পারি, আমরা টেমপ্লেট লিটারেলস ইউজ করতে পারি, টেমপ্লেট লিটারেলসটা আমরা আসতেছি পরে। এইভাবে আমরা এই জিনিসটা দেখতে পারি। অথবা আমরা ডলার সাইন দিয়েও দেখতে পারি, যেটা টেমপ্লেট লিটারেলস, এটা আমরা আসতেছি কিভাবে লিখে টেমপ্লেট লিটারেলস। আপাতত আমরা ট্রেডিশনাল ওয়েটা দেখি, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, এইভাবে লিখা। আগে আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে, আমরা স্ট্রিংটা লিখতাম, তারপরে প্লাস সাইন দিয়ে জাভা স্ক্রিপ্টের কি কি এর নামটা লিখতাম, ঠিক আছে। সেইটা চেঞ্জ হয়ে পরবর্তীতে টেমপ্লেট লিটারেল আসছে, ওটা আমরা দেখবো পরে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, এখানে আসতেছে দা সিটি নেম ইজ ঢাকা, ঠিক আছে। আমি যদি এর সাথে আরো অনেক কিছু অ্যাড করতে চাই, যে অ্যান্ড দা এজ ইজ অপডেট ডট এজ, তাহলে আমার এজটা আসবে, সেটা না দিয়ে আমি চাইলে ম্যানুয়ালিও নাম্বার বসাইতে পারবো, ঠিক আছে, ম্যানুয়ালিও নাম্বার শো করাইতে পারবো। এই যে দ্য সিটি নেম ইজ ঢাকা অ্যান্ড দ্য এজ ইজ এত। কিংবা আমি এখানে এটার সাথে এটা যোগও করতে পারবো, 5,000-এর সাথে 100 যোগ, এই যে এটা যোগ হয়ে, সরি এটা এখন যোগ হয় না, কারণ হচ্ছে এটা আমি এখানে যোগ করতে পারবো না, এটা পাশাপাশি অ্যাড হয়ে যাবে, মার্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা এটা যোগ করতে পারবো না, এটা মার্জ হয়ে যাবে, মানে 5,000-এর সাথে 100 মার্জ করে আমাকে দেখাবে। আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তখন এটা সামেশন করবে, ব্র্যাকেট যদি না থাকে এটা সামেশন করবে না, এটা আরেকটা স্ট্রিং এর মতো একটার সাথে আরেকটা জোড়া লাগাই দিবে। সিমিলারলি আমি যদি কোনো ক্যালকুলেশন করতে চাই, এখানে গুণ করতে চাই, গুণও করতে পারবো, যোগও করতে পারবো, ভাগও করতে পারবো। কিংবা আমি চাইলে এখানে একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে তারপরে কাজটা করতে পারবো, কনস্ট্যান্ট বি সি দুইটাকে রেখে পরবর্তীতে এইখানে বি আর সি এর যোগফল কিংবা গুণফল করে দিতে পারবো। তাহলে কি হবে, এই দুইটা ভ্যারিয়েবলের গুণফল এখানে দেখাবে। কিংবা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে সেইখানে আমি ক্যালকুলেশনটা করতে পারি, যেমন বি সি এর ভ্যালুটা ডি এর ভিতরে আমি গুণ করে দেখাচ্ছি, গুণ করে ওই ভ্যালুটাকে আমি স্টোর করতেছি ডি এর ভিতরে, পরবর্তীতে আমি এখানে ডিটাকে পাস করে দিতে পারি, সেটাও আমি করতে পারি, যেভাবে আমি করতে চাই আর কি, ঠিক আছে। এভাবে আমি ক্যালকুলেশন গুলা করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলের এক্সারসাইজ, আমরা এইভাবে প্র্যাকটিস করব নিজেরাও। আর যারা আহ, আহ, কি বলে একদম বিগিনার লেভেলে আছেন তারা তো অবশ্যই মাস্ট এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে দেখতে হবে কোনটা দিয়ে কিভাবে কাজ করে। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, শুধু ভিডিও দেখলে হবে না, হ্যান্ডস অন প্র্যাকটিসও জরুরি, তাহলে কনফিডেন্ট বাড়বে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে একটা টপিক আছে আমাদের, এটা হচ্ছে টাইপ কোয়ারশন। টাইপ কোয়ারশনটা বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে আমি যে মাত্র যেটা করলাম আর কি, যে কনসোল লগে আমি কি করছি, কনসোল লগে এই যে অনেক সময় যেটা হয় আমরা নাম্বারকে যোগ করি, নাম্বারকে বিয়োগ করি, তো এই জিনিসগুলা কিন্তু ঠিকভাবে ইয়ে করতে হবে। আমি স্ট্রিং এর সাথে যদি ইন্টিজারকে যোগ করে দিই, একটা এটা কিন্তু নাম্বার, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে এটা একটা নাম্বার, কিন্তু এটা কিন্তু কোটের ভিতরে আছে, কোটের ভিতরে যে কোনো কিছু থাকলেই কিন্তু সেটা স্ট্রিং হয়ে যায়, ঠিক আছে। তো স্ট্রিং এর সাথে যদি নাম্বার অ্যাড করেন তাহলে কিন্তু যোগফল হবে না, তখন যেটা করবে স্ট্রিং এর সাথে ওইটা পাশাপাশি শো করবে, ঠিক আছে। এখানে মনে হচ্ছে যে 5-এর সাথে 3 যোগ করছি 8 হওয়ার কথা, 53 কেন হলো? তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এটাকে স্ট্রিং মনে করে ফেলছে দুইটা জিনিসকে, যদিও এটা নাম্বার কিন্তু এটাকে স্ট্রিং মনে করে ফেলছে, এই জন্য এটাকে
53 বানায় ফেলছে। তারপরে এখানে আবার ঠিকই এটাকে বিয়োগ করে ফেলছে। এটা স্ট্রিং, এটা নাম্বার, কিন্তু ঠিকই আবার এটাকে বিয়োগ করে ফেলছে। পুরো জিনিসটা অটোমেটিক্যালি করে জাভাস্ক্রিপ্ট। এটাকে টাইপ কোঅর্শন বলে। জাভাস্ক্রিপ্ট নিজের থেকে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ওয়েতে এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে। এই জন্য এই কাজগুলো আমরা করব না। আমরা যেটা করব, এরকম কোনো আমাদের যদি কাজ করতে হয়, আমরা সেটাকে আলাদা একটা ভ্যারিয়েবলে নিয়ে এসে ডিক্লেয়ার করে সেই ভ্যারিয়েবলে ক্যালকুলেশন করে তারপরে আমরা কনসোল লগে সেটাকে পাঠাবো। কিংবা আমি যদি অন্য কোনো কাজে সেটাকে ব্যবহার করতে চাই, ঠিক এইভাবে ব্যবহার করব। ডাইরেক্ট যোগ বিয়োগ ওইভাবে আমরা করব না, এর ভিতরে করব না। কারণ এর ভিতরে এইভাবে ডাইরেক্ট করতে গেলে যেটা হয়, টাইপ কোঅর্শনের ঝামেলাগুলো চলে আসে। জাভা স্ক্রিপ্ট উল্টাপাল্টা আপনাকে রেজাল্টস দিবে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। এটা অ্যাভয়েড করার জন্যই এই এই এটা কি বলে, এই পেজটা, ওই অ্যাভয়েডটা যাতে আমরা করি, এই জন্য আমি এটা রাখছি। তারপরে যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, টেমপ্লেট লিটারেলস। টেমপ্লেট লিটারেলসটা কি? টেমপ্লেট লিটারেলসটা হচ্ছে, আগে আগে বলতে ES6 জাভাস্ক্রিপ্টের অনেকগুলা ভার্সন আছে, ঠিক আছে? মডার্ন জাভাস্ক্রিপ্ট হচ্ছে ES6 থেকে। ES6 মানে হচ্ছে ECMAScript 6। তো এই ভার্সনটা থেকে আমরা জাভাস্ক্রিপ্টকে মডার্ন জাভাস্ক্রিপ্ট বলি। এর পরবর্তী যত জাভাস্ক্রিপ্টের ভার্সন সব মডার্ন জাভাস্ক্রিপ্ট। তার আগে আমরা যে ভার্সন গুলো আসছি সেগুলোকে বলি আমরা ওল্ড জাভাস্ক্রিপ্ট। তো ওল্ড জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোনো লিখতাম, স্ট্রিং প্লাস কোনো ভ্যালু আমরা একসাথে দেখতে চাইতাম, আমরা এইভাবে লিখতাম। স্ট্রিং গুলোকে কোটেশন সাইনের ভিতরে রাখতাম, প্লাস সাইন দিতাম, তারপরে ভ্যালু যেটার ভিতরে আছে সেটা লিখতাম, কিংবা ভ্যারিয়েবলের নাম লিখতাম। তারপরে যদি আবার স্ট্রিং লিখতে চাইতাম, সেটাকে আবার কোটেশন দিয়ে শুরু করতাম, আবার প্লাস সাইন দিয়ে কোনো ভ্যারিয়েবল কিংবা ভ্যালু যদি থাকে সেটাকে লিখতাম। তো এই জিনিসটা এই টেমপ্লেট লিটারেলস অনেক সহজ করে দিছে। যেমন এই পুরা জিনিসটাই যদি আমি টেমপ্লেট লিটারেলস দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কনসোল লগ, এই যে কনসোল ডট লগ, টেমপ্লেট লিটারেলসটা শুরু হয় ব্যাকটিক দিয়ে। এটাকে ব্যাকটিক বলে, আপনার ওই কিবোর্ডের একদম বাম পাশে এস্কেপের নিচে ব্যাকটিক। ব্যাকটিক দিয়ে শুরু হবে। তারপরে আপনার স্ট্রিংটা আপনি লিখবেন। স্ট্রিংটা লিখে এরপরে যদি কোনো ভ্যালু কিংবা আপনার যদি কোনো ভ্যারিয়েবল, অলরেডি উপরে কোনো ভ্যারিয়েবল যদি থেকে থাকে, সেটাকে যদি ব্যবহার করা লাগে, সেটাকে আপনি একটা ডলার সাইন দিয়ে কার্লি ব্রেসেস এর মধ্যে রাখবেন। এটা কার্লি ব্রেসেস এর ভিতরে ডলার সাইন দিয়ে, ঠিক আছে? তাহলে আপনাকে এই যে এই কোটেশন সাইন, তারপর প্লাস, তারপর আবার শেষে আবার প্লাস, আবার কোটেশন সাইন, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। আপনার এই পুরো জিনিসটা ব্যাকটিক দিয়ে শুরু করবেন, ব্যাকটিক দিয়ে শেষ করবেন, এবং স্ট্রিং গুলাকে সিম্পলি স্ট্রিং এর মতো লিখবেন। আর কোনো ভ্যারিয়েবল কিংবা কোনো ভ্যালু যদি ডাইরেক্ট বসাইতে হয়, সেক্ষেত্রে আপনি ডলার সাইন দিয়ে এই কার্লি ব্রেসেস দিয়ে শুরু করবেন, লিখে দিয়ে আবার কার্লি ব্রেসেস দিয়ে শেষ করবেন। দিয়ে আবার স্ট্রিং লিখা লাগলে আবার স্ট্রিং লিখবেন, দিয়ে ডলার সাইন দিয়ে আবার এই ভ্যারিয়েবল কিংবা ভ্যালু যদি থাকে সেগুলোকে আপনারা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? তো এইটাই বেসিক্যালি টেমপ্লেট লিটারেলস লিখার ফরম্যাট। এইটা মডার্ন জাভাস্ক্রিপ্টে প্র্যাকটিস হয়, এটা আমরা সবসময় ব্যবহার করব, ঠিক আছে? কিংবা এটাও যদি ব্যবহার করি সমস্যা নাই, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, যেটা আর কি আপনি প্রেফার করেন। তবে মডার্ন গুলা ব্যবহার করাই প্রেফারেবল। সো আপনারা ট্রাই করবেন এটাই ইউজ করতে। ঠিক। আচ্ছা, এরপরে কিছু স্ট্রিং মেথডস আছে। স্ট্রিং মেথডস গুলা কি? ধরেন আপনি আপনার কোনো স্ট্রিং এর লেন্থ জানতে চান, তাহলে আপনি কি করবেন? সিম্পলি স্ট্রিং এর পরে ডট লিখে এই লেন্থ কে যদি কল করেন, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন বলতে পারেন হেল্পফুল অনেক আছে, টুলস আছে। সেগুলোর মধ্যে একটা এরকম স্ট্রিং মেথডের জন্য অনেকগুলো টুলস আছে বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের, যেগুলোতে আপনি জাভাস্ক্রিপ্টের কোনো স্ট্রিং এর লেন্থ জানতে পারবেন, কোন স্ট্রিং কে আপার কেস করে দিতে পারবেন। আপনার স্ট্রিং যে কেসেই থাকুক না কেন, টু আপার কেস লিখলে শেষে আপনার স্ট্রিংটা সবগুলা লেটার ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। টু লোয়ার কেস লিখলে সবগুলা আপনার স্ট্রিং লোয়ার কেসে হয়ে যাবে। তারপরে ইনক্লুডস লিখলে আপনার হচ্ছে মেথড চেকস ইফ এ স্ট্রিং কন্টেন্স অ্যানাদার স্পেসিফাইড স্ট্রিংস রিটার্নস ট্রু। মানে আপনার যদি সেম কোনো থাকে, এই ইনক্লুডস এর ভিতরে যদি কোনো স্ট্রিং কে রাখেন, সেই স্ট্রিংটাও চেক করবে যে পুরা স্ট্রিং এর ভিতরে সেকেন্ড টাইম ইউজ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ট্রু বলবে, যদি না হয়ে থাকে তাহলে ফলস বলবে। মানে এই স্ট্রিংটা ইউজ হয়েছে কিনা
সেটা চেক করবে আপনার এই স্ট্রিং এর ভিতরে। আমরা দেখবো, সবগুলোই দেখবো, কোডিং এ আমরা দেখবো। আগে এটা পড়ে নিই। তারপর ইন্ডেক্স অফ এরকম একটা আছে, এটা হচ্ছে আপনার এই স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার কত সেটা আপনাকে বলবে। স্লাইস দিয়ে আপনারা কোনো স্ট্রিং কে কাট করতে পারবেন। তারপর রিপ্লেস লিখে আপনার কোনো স্ট্রিং কে সোয়াপ করতে পারবেন। ধরেন আপনি লিখছেন আই লাইক ক্যাটস, তারপরে ডট রিপ্লেস দিয়ে আপনি যেই যেই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চান সেটাকে লিখবেন প্রথমে। যেমন আমি যদি আই লাইক ক্যাটস এর ক্যাটস কে রিপ্লেস করতে চাই, আমি কোট সাইন দিয়ে ক্যাটস লিখবো, কমা দিয়ে এটাকে রিপ্লেস করে আপনি কি লিখতে চান সেটা আপনি লিখবেন। যেরকম ক্যাটস কে রিপ্লেস করে আমি যদি ডগস লিখতে চাই, তাহলে ক্যাটস কমা ডগস লিখবো। তাহলে যেটা হবে আই লাইক ক্যাটস হয়ে যাবে আই লাইক ডগস। তারপরে ট্রিম দিয়ে আমরা যেটা করি, আনওয়ান্টেড স্পেস গুলাকে রিমুভ করি। ধরেন আপনি একটা স্ট্রিং এর ভিতরে শুরুতে স্পেস দিচ্ছেন, শেষেও স্পেস আছে, তাই স্পেস গুলাকে ট্রিম করতে চান। এটা কখন ব্যবহার হয়, যখন কোনো ইউজারের ইনপুট নিয়ে, আমরা কোনো ফর্মে ইউজার ইনপুট ফিল্ড থেকে যখন ইনপুট নেই, আমরা অনেক সময় এই স্পেসেস গুলা চাই না। যে ইউজার যদি আনওয়ান্টেড কোনো স্পেস পড়ে যায়, সেটা যাতে আমার না আসে ব্যাক এন্ডে কিংবা ডেটাবেসে যাতে না সেভ হয়। তো তখন আমরা কি করি, ইউজারের ইনপুট ভ্যালুটাকে আমরা ট্রিম করে নিই। তো এই ট্রিমটা আমরা ইউজ করি তখন, যেরকম এখানে যদি স্পেস থাকে, ট্রিমটা যদি ইউজ করি তাহলে এই স্পেস গুলাকে রিমুভ করে সুন্দর স্ট্রিং বানায় দেয়। সেরকম এরকম আরো আছে, স্প্লিট করে আমরা হচ্ছে অ্যারে কে বিভিন্ন ভাগে, আমরা একটা স্ট্রিং কে অ্যারে আকারে সাজায় ফেলতে পারি স্প্লিটের মাধ্যমে। এরকম কয়েকটা আপনার ইউজফুল স্ট্রিং মেথড আছে যেগুলোকে আমরা ডেইলি ব্যবহার করতে পারি, যদি আমরা কয়েকটা প্র্যাকটিস করি। ধরেন এখানে যেরকম আমরা বিভিন্ন স্ট্রিং ইউজ করছি, আমরা নতুন করে স্ট্রিং ইউজ করি, এটা মুছে দিই। ধরেন আমি কনস্ট্যান্ট নেম লিখলাম, নেম ইজ ইকাল টু শাকিল, ঠিক আছে। এখন আমি কনসোল লগে দেখতে চাই এই স্ট্রিংটাকে, তাহলে আমি কি করব, কনসোল লগ ডট নেম, কনসোল লগ নেম, দেখি এটা আসে কিনা আগে। শাকিল আসছে। এখন আমি চাচ্ছি এই শাকিলের প্রত্যেকটা লেটার যাতে ক্যাপিটাল লেটার হয়ে যায়। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, ডট টু আপার কেস। টু আপার কেস লিখলে যেটা হবে, এই নেমের ভিতরে শাকিল আছে, তো শাকিলকে ও এই টু আপার কেস টুলসটা যেটা করবে, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন টুলস, এই সবগুলা লেটারকেও ক্যাপিটাল লেটার করে দেবে। দেখি এটা হচ্ছে কিনা। এই যে দেখেন, শাকিল এখন ক্যাপিটাল লেটার। সিমিলারলি আমি যদি লোয়ার কেস করতে চাই, কনসোল ডট লগ দিয়ে আমি এই ভেরিয়েবলটাকে কল করলাম, দে টু লোয়ার কেস ইউজ করতেছি। এখন যেটা হবে, সবগুলা লেটার স্মল লেটার হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি এটা লেন্থ জানতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে বলেন আপনারা চ্যাটে। ডট লেন্থ, রাইট। কনসোল ডট লগ ডট লেন্থ যদি আমি ইউজ করি, অটোমেটিক চলে আসছে। তাহলে যেটা হবে, আমি এটার লেন্থটাও জানতে পারবো, 6। ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে যেই যেই ইয়েগুলা ইউজ করছি, সবগুলা যদি ডট দিয়ে আমরা ইউজ করি, এগুলার ব্যবহার আমরা করতে পারবো, অনেক কাজে আসবে যখন আমরা অ্যাপ বিল্ডিং করব। অনেক জিনিস আমাদের অনেক কাজে আসবে, যেরকম এই যে ট্রিমটা তো সব সময় আমরা ব্যবহার করব, ইনপুট ফিল্ড থাকলে এটাকে আমরা ইউজ করব, কারণ ইউজারের ইনপুট ফিল্ড আমাদের ট্রিম করতে হবে। কনসোল লগ, কনসোল ডট লগ, এরপরে যদি আমি স্পেস দিই, তার মাঝখানে যদি আমি লিখি শাকিল, এবং এটাকে যদি আমি ট্রিম করি, তাহলে ওই স্পেস গুলো আর আসবে না। ঠিক আছে, যেটা লিখছি খালি অতটুকু লেখাই আসবে। এইভাবে আপনারা বাকি জিনিসগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে দেখবেন, রিপ্লেসটাও দেখবেন কিভাবে কাজ করতেছে, স্প্লিটস কিভাবে কাজ করছে, এখানে আমি ডিটেলসে লিখেই রাখছি ডিসক্রিপশন দিয়ে, আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আর কনসোল ডিবাগিং তো একদম শুরুতে বললাম, এটা প্রোগ্রামিং এ আপনাদের বেস্ট ফ্রেন্ড। এটা আপনারা সব সময় ব্যবহার করবেন, কনসোল ডিবাগিং, সবকিছু কনসোল করে করে দেখবেন। এখন আমরা ওয়েব ডেভেলপমেন্টের পার্টে আছি, যেহেতু আমরা রিঅ্যাক্ট আর জাভাস্ক্রিপ্ট দেখতেছি। আমরা যখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে যাব, ওইখানেও কনসোল ডট লগ আছে, ওইখানকার কনসোল ডট লগ আপনার এই কোড এডিটরেই দেখা যায়। আমরা যে যে টার্মিনালটা রাখি না,
এখানেই আপনার কনসোল ডট লগ এর ইয়েগুলা দেখতে পারবো। ওখানে ব্রাউজারের দরকার পড়বে না মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সময়, যখন রিয়াক্ট নেটিভের পার্ট শুরু হবে। কিন্তু যতক্ষণ আমরা রিয়াক্ট আর জাভা স্ক্রিপ্ট করবো, ততক্ষণ আমরা কনসোল লগ ব্রাউজারে দেখবো, কনসোলের ভিতরে। আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সময় আমরা টার্মিনালেই দেখতে পারবো।